হ্যালো এসএসসি 26 স্টুডেন্ট, অলরেডি স্লাইড দেখে বুঝতেই পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টার 9.2 তোমাদের জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই না? 9.2 যেখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই। সো আজকে এই চ্যাপ্টারটাকে আমরা খুব ইজিয়ার উইথ এক্সপ্লেইন করব এবং ক্লাসের শুরুতেই তোমাকে আমি কথা দিচ্ছি, এই যে ক্লাসটি আজকে তুমি করবে 1 ঘন্টার মতো ক্লাস, এই ক্লাসটি হতে যাচ্ছে তোমার ত্রিকোণমিতির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং আমি তোমাকে এটার চ্যালেঞ্জ দিচ্ছি, এর থেকে ইজিয়ার ওয়েতে আগে তুমি কখনোই ত্রিকোণমিতি পড়োনি। এবং আজকের ক্লাসের পরে তোমার বেনিফিট কি? তোমার বেনিফিট হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো কোশ্চেন আসবে সবগুলো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। এবং সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, সো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ভাইয়া ততটুকুই পড়বো। তাহলে আজকে আমাদের ভাইয়া প্রথম কথা হলো যতটুকু ততটুকুই। আজকে তুমি বলতে পারো আমাদের ক্লাসের যে মেইন পারপোজ হচ্ছে যতটুকু ততটুকুই। ওকে, আসো ভাইয়া তাহলে একটু ক্লাস শুরু করি। একটু ক্লাস শুরুতেই আমি ভাইয়া তোমাকে এই চার্টটার কথা একটু মনে করাই দিতে চাই। হ্যাঁ, যে চার্টটাকে স্টুডেন্টরা নর্মালি একটু ভয় পায়, বাট ভয়ের কিছু নাই। কেন? বিকজ এই চার্টটা ভাইয়া তুমি যদি মুখস্থ নাও রাখতে পারো, তবে এটা বের করার জন্য তোমার বেটার অপশন তোমার হাতে আছে। সেটা কি ভাইয়া? ক্যালকুলেটর। মানে ক্যালকুলেটরকে ইউজ করলেই তুমি খুব ইজিলি চার্টের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তুমি ভাইয়া মোটামুটি বের করতে পারবা, কোনো টেনশন নাই। বাট এর পরেও এই চার্টটাকে কেন আলোচনা করব? বিকজ এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো তোমাকে একটু ভাইয়া মাথায় সেট করা দরকার। তোমরা যারা এসএসসি সায়েন্সের স্টুডেন্ট এবং তোমাদের যাদের হায়ার ম্যাথ আছে ভাইয়া, তাদের কিন্তু এটা অবশ্যই খুব ভালোভাবে জানা থাকতে হবে। বিকজ তোমাদের হায়ার ম্যাথেও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি, সেখানেও কিন্তু 8.3-তে এটার অ্যাপ্লিকেশন আছে। সো এটা ভালোভাবে আমাদের শিখতে হবে। দেখো ভাই, এখানে কিছু স্পেসিফিক ডিগ্রির কথা বলছে, যেমন 0 ডিগ্রি, হ্যাঁ, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এই কয়েকটা ডিগ্রিকেই একটু স্পেশালি আমাদের পরে মনে রাখতে হবে। হ্যাঁ, এবং আমি তোমাকে যদি একটা কথা বলি ভাইয়া, সাইন এবং কস, হ্যাঁ, এই দুটাকে আমি তোমাদের যখন 9.1 পড়িয়েছিলাম তখনও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের সাইন এবং কস ত্রিকোণমিতির এমন দুটা অনুপাত যেগুলো থেকে ভাই আমরা সবগুলো অনুপাতে যেতে পারি। হ্যাঁ, কিভাবে বলো তো ভাইয়া? ওই যে আমরা জেনে আসছিলাম এই সাইনের বিপরীত কি ভাইয়া বলো তো? কোসেক, তাই না? আবার বলো তো আমাকে ভাইয়া, কসের বিপরীত যেন কে ছিল? কসের বিপরীত ছিল সেক। এবং তুমি জানো ভাইয়া এই সাইন এবং কস থেকেই কিন্তু আমরা চাইলেই ট্যান এবং আমরা কটে খুব ইজিলি যেতে পারি, তাই না? কারণ সাইন ট্যান মানে কি বলো তো আমাকে? ট্যান মানে হচ্ছে ভাইয়া সাইন বাই কস, আর কট মানে কি? ঠিক তার উল্টোটা। ওকে, এবার আসো এই যে এখানে ভাইয়া তুমি স্পেশালি সাইন এবং কস এদের দুইজনকে যদি একটু মনে রাখতে পারো, তবে বাকি রেশিওগুলো ভাইয়া তোমার মনে রাখতে খুব একটা প্রবলেম ইনশাআল্লাহ হবে না। ওকে, এবং অনেকেই ভাইয়া এখানে অনেক রকমের ট্রিক্স শেখায়, বাট আমি তোমারে বলবো ভাইয়া ওই এত ট্রিক্সের দিকে তোমার যাওয়ার প্রয়োজন নাই। কারণ তুমি যে ট্রিক্সগুলো শিখবে তার থেকে ইজিয়ার ওয়ে হচ্ছে ভাইয়া তুমি এগুলো ক্যালকুলেটারেই বসায় ফেলো। ক্যালকুলেটারে তুমি যদি তুলো, যে কোনো ক্যালকুলেটার তোমার ভাইয়া, সেটা যে ক্যালকুলেটারে হোক, তবে যাদের ক্যালকুলেটার হচ্ছে ভাইয়া 100 ms, তাদের জন্য একটু বলি, টেনশনের কিছু নাই। বা 570, হ্যাঁ, 570 ms যাদের, হ্যাঁ, তাদেরও টেনশনের কিছু নাই। যে আমাদের ক্যালকুলেটারে তো ভাইয়া এই ডিরেক্টলি মানগুলো ভগ্নাংশ আকারে আসে না, তাই না? সো টেনশনের কিছু নেই। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি, এখানকার একটু মানগুলোকে একটু ভাই একটু জেনে রাখতে হবে যে এই মানগুলো আসলে আমাদের সাইন কসে যে মানগুলো আছে সেই মানগুলো অ্যাকচুয়ালি কারা। হ্যাঁ, আমি যদি এই মানগুলোকে একটু জেনে রাখতে পারি, তবে হবে কি, ক্যালকুলেটারে যখন তোমার মানটা কিসে আসবে? দশমিকে আসবে। তা তুমি কি করতে পারবা? ওই দশমিক মানটাকে একটু মাথায় রেখে তুমি এক এক করে এখানে ভাইয়া ট্রাই করবা যে √3/2 এর মান কত, তারপরে কি 1/√2 এর মান কত। হ্যাঁ, আর তুমি তো বুঝতেই পারছো হাফ মানে কত, 0.5। সো তুমি এই মানগুলোকে একটু যখন ক্যালকুলেটরে নিবা, তুমি এমনি বুঝে যাবা যে আসলে কোন মানটা অ্যাকচুয়ালি তোমার ওই দশমিকে শো করতেছে। এটা কার কথা বললাম? যাদের ক্যালকুলেটর 100 ms অ্যান্ড 570 ms। বাট যাদের ক্যালকুলেটর 991 ES বা সেকেন্ড এডিশনের ক্যালকুলেটর, সো তাদের ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নাই। বিকজ তোমাদের ক্যালকুলেটর ভাইয়া অ্যাডভান্স লেভেলের। এই যে ভগ্নাংশ যেগুলো তোমরা দেখছো ভাইয়া, এগুলো এরকমই আসবে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে দেখো ভাইয়া একটু এই যে ট্যানের যে মান তুমি দেখতে পাচ্ছ না, ট্যান এবং কটের যে মান তুমি দেখতে পাচ্ছ, এই যে 1/√3 ট্যান এবং কটের যে মানটা আছে, এই মানটার ক্ষেত্রে ক্যালকুলেটরে সামটাইমস তোমাকে এরকম রেজাল্ট দেখাতে পারে। 1/√3 ডিরেক্টলি না দেখায় তোমাকে দেখাতে পারে কি জানো? তোমাকে দেখাতে পারে তোমাকে কি মান দেখাতে পারে জানো? তোমাকে মান দেখাতে পারে √3/3। ওকে, এই মানটাও তোমাকে দেখাতে পারে, বাট এই মানটাও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কি 1/√3। হ্যাঁ, কিভাবে আসো তো একটু দেখি।
আচ্ছা উপরে তো আমাদের √3 আছে, বাট নিচে একটা 3, তাই না? বাট একটা 3 কে কিভাবে যেন লিখতে পারি আমরা, বলো তো ভাইয়া? √3 ইন্টু √3, তাই না? দুইটা √3 এর গুণফল হিসেবে আমরা কিন্তু এটা লিখতে পারি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো তো ভাইয়া, একটা √3 কাটা যায়, সো 1/√3 তোমার আসবে। সো এই ইনফরমেশনটুকু মোটামুটি তুমি জেনে রাখলে আশা করছি তোমার 9.2 এর এই যে চারটা নিয়ে তোমার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এবং আমি ধরে রাখছি চারটা মোটামুটি যেহেতু ক্যালকুলেটরে তুমি হেল্প নিতে পারবে, সো এটাতে তোমার কোনো প্রবলেম হবে না। এবং এটা তোমাদের বেসিক্যালি সব থেকে বেশি লাগবে এমসিকিউ এর জন্য লাগবে, প্লাস এটা ভাইয়া তোমাদের সিকিউতেও কিন্তু হেল্প নিতে হবে, কারণ যে ক্রিয়েটিভগুলো আসবে অনেক সময় ক্রিয়েটিভে তোমাকে সূক্ষ্মকোণের মান বের করতে বলবে, হ্যাঁ, অনেক সময় তোমাকে প্রমাণও করতে বলতে পারে। ওকে, সো আসো আমরা একটু মেইন পার্টের দিকে এবার চলে যাই। হ্যাঁ, তো দেখো ভাইয়া, তোমাদের একেবারে শুরুর দিকের ম্যাথ, হ্যাঁ, এই ম্যাথগুলো হচ্ছে মান নির্ণয় করা। তার মানে তোমার একটু আগে যে চার্টের কথা আমি বললাম, এই চার্টটা যদি তোমার মোটামুটি ভাবে মাথায় থাকে, তাহলে এই মানগুলো বের করা তোমার জন্য খুব একটা কষ্টের কিছু হবে না। ওকে, আসো আমি তোমাকে একটু হেল্প করি, বাকি ম্যাথগুলো তুমি বাসায় নিজেই ট্রাই করতে পারবা। ওকে, আসো এখানে ধরো একটা ম্যাথ আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে কি, এই ম্যাথটা একটু দেখো, যেহেতু একটু বড় সড়ো ম্যাথ দেখা যাচ্ছে, তাই না? সো এখানকার ধরো 10 নাম্বারটা আমরা যদি একটু ট্রাই করি। হ্যাঁ, আসো কি বলছে একটু ম্যাথটা একটু দেখো তো ভাইয়া। এখানে তোমাকে বলতেছে কি, এখানে তুমি একটু যদি খেয়াল করে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কত ডিগ্রি কোণগুলো আছে। হ্যাঁ, ওই যে দেখো আমরা যে চার্টের মধ্যে পড়ে আসছিলাম 0 ডিগ্রি, তারপরে কি ছিল ভাই বলো তো, 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল, দেন 60 ডিগ্রি ছিল, দেন 90 ডিগ্রি, তাই না? ইভেন এই মানগুলোর বাইরে তুমি শিওর থাকো, এর বাইরে তোমার আসলে কোনো ডিগ্রি আসবে না। হ্যাঁ, সামটাইমস তোমার এর থেকে বড় ডিগ্রি দুই একটা আসতে পারে জেনারেল ম্যাথে, যারা হায়ার ম্যাথ করবা তাদের ক্ষেত্রে ভাইয়া বড় ডিগ্রি আসতে পারে, এবং বড় ডিগ্রিকে আমরা খুব ইজিলি এদের মাধ্যমেই কনভার্ট করেই মান নিয়ে আসতে পারি। আচ্ছা এখন ধরো 90 ডিগ্রি থেকে যদি বড় আসে তখন কি করবো? এই তো ভাইয়া 90 ডিগ্রি থেকে বড় চলে আসলেই তুমি ক্যালকুলেটরে চলে যাবে। হ্যাঁ, কোথায় চলে যাবা? ক্যালকুলেটর। ওকে, আচ্ছা তাহলে আসো ভাইয়া, এখানে কত ডিগ্রি আছে একটু খেয়াল করো তো ভাইয়া। এখানে তুমি দেখতে পাচ্ছ 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি 60 ডিগ্রি, এখন এই 60টা কার কার সাথে আছে দেখো, কসের সাথে আর সেকের সাথে, তাই না? এখন ভাইয়া তুমি আমাকে বলো, তোমার যদি মনে থাকে বা তুমি যদি মুখস্থ রাখতে পারো বা তুমি যদি জানো যে আসলে এই cos 60 ডিগ্রির ভ্যালুটা কত, তাহলে এই ম্যাথে এই জায়গায় তুমি আসলে মানটা ইজিলি বসাতে পারবে না। আর তোমাকে তো মানই নির্ণয় করতে বলতেছে, তাই না? আচ্ছা এই ম্যাথে ধরো তোমাকে যদি প্রমাণও করতে বলে, ধরো এখানে সামথিং এই যে মানটা আসবে সেই মানটা ধরো এখানে দেয়া আছে, সো একই তো হলো, তোমাকে প্রমাণ করতে বলুক আর মান নির্ণয় করতে বলুক, তাই না? তুমি আমাকে একটু বলো তো ভাইয়া, 1 মাইনাস, এখন এখানে আছে কি cos স্কোয়ার 60 ডিগ্রি। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি cos 60 ডিগ্রির ভ্যালু যদি বের করতে পারি, ধরো আমি বের করলাম cos 60 ডিগ্রির ভ্যালু আমি জানি, সেটাকে জাস্ট স্কোয়ার করে দিব। কেন? বিকজ এখানে কসের উপর তো স্কোয়ার আছে, তাই না? সো স্কোয়ারটাকে নিয়ে পরে আমরা টেনশন করবো। ওকে, তাহলে আসো তো ভাইয়া দেখো cos 60 ডিগ্রি ভ্যালু কত। আচ্ছা তোমাদের যদি ভাইয়া cos 60 ডিগ্রি ভ্যালু মুখস্থ না থাকে, টেনশনে কিছু নাই, তোমার সাইনের ভ্যালু তো মুখস্থ আছে, তাই না? তুমি একটু খেয়াল করে দেখবা চার্টটাতে, একটু আরেকবার আমি একটু ব্যাকে যাই, দেখো একটু খেয়াল করো, তুমি যদি একটু খেয়াল করো দেখো cos এবং সাইন এদের মানটা কিন্তু মানে রিভার্সলি একজন আরেকজনের কিন্তু মানে বিপরীত ক্রমে একজনের মান কিন্তু আরেকজনের কাছে আসে। খেয়াল করো 0 ডিগ্রিতে দেখো তো, 0 ডিগ্রিতে ভাইয়া দেখো তো সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। আবার তুমি খেয়াল করো তো ভাইয়া cos 0 ডিগ্রিতে মান কত? 0। তোমরা এইভাবে একটু খেয়াল করে দেখো, এই যে 60 ডিগ্রিতে কত সাইনে মান আছে কত? √3/2। আবার তুমি একটু খেয়াল করে দেখো, এই যে কসে 30 ডিগ্রিতে চলে আসছে কি? √3/2। তুমি বলতে পারো এই 45 ডিগ্রিটা এমন একটা মান, এই মানে দুইটা দুটা করে রেশিওর ভ্যালু সেম সেম থাকে। কারা কারা বলো তো? সাইন কস দেখো তুমি একটু খেয়াল করো, তোমার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ সাইন কসের ভ্যালু হচ্ছে কি 45 ডিগ্রিতে ভাইয়া সেম 1/√2। আবার দেখো তো তুমি ভাইয়া ট্যান এবং কট যদি একটু খেয়াল করে দেখো, ট্যান কট এদের ভ্যালু কিন্তু 45 ডিগ্রিতে সেম। আবার তুমি একটু যদি খেয়াল করে দেখো কস এবং সেক, দেখো সেক এবং কোসেক, সেক এবং কি কোসেক এদের ভ্যালুও কিন্তু ভাইয়া 45 ডিগ্রিতে সেম, তাই না? ওকে, তার মানে এই যে দেখো দুটা দুটা করে রেশিও, তুমি একটু খেয়াল করে যদি দেখো আবার এদের যে এদের ভ্যালুগুলো একটু এক্সচেঞ্জ করা, হ্যাঁ মানে একটু বিপরীত ক্রমে দেখবা ভ্যালুগুলো মিলে যায়। ওকে, এই তো তাহলে বিষয়টা হচ্ছে এরকমই। এখন আসো আমরা এইখানে একটু আলোচনায় আসি আবার। তাহলে আমাকে এখন বলো তুমি cos 60 ডিগ্রি ভ্যালু কত? তাহলে তুমি বলবা ডেফিনেটলি ভাইয়া হাফ। আচ্ছা এখন cos 60 ভ্যালু যদি হাফ হয়, তুমি আমাকে বলো তাহলে cos 60 তো ভ্যালু বের করতে বলে নাই, তোমাকে cos স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু বের করতে বলছে, তাই না? তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু যদি হয় হাফ, তাহলে স্কোয়ারের ভ্যালু হবে 1/4। তাহলে আমাকে বলো তো ভাইয়া সেই ভ্যালুটা কি আমি এখানে বসাতে পারি না? অবশ্যই পারি। ডিভাইড বাই কত আছে একটু খেয়াল করো তো, 1 প্লাস cos স্কোয়ার, এবার আছে 1 প্লাস, তাহলে cos স্কোয়ার 60 ভ্যালুও তুমি বলতে পারো কি 1/4। ওকে, এরপরে কি আছে ভাইয়া একটু দেখো তো, খেয়াল করো একটু প্লাস, এবার তোমাকে বলছে ভাইয়া sec স্কোয়ার 60 ডিগ্রি। নো নিড, তোমার ভাইয়া সেকের ভ্যালু মুখস্থ করার দরকার নাই। তুমি cos 60 ভ্যালু তো একটু আগেই বললা, cos 60 ডিগ্রি কত ছিল? cos 60 ডিগ্রি ছিল ভাইয়া হাফ। তাহলে তুমি আমাকে বলো cos এর অপোজিটটাকে, cos এর অপোজিট তুমি বলবা ভাইয়া 1/sec, তাই না? তাহলে এই যে 1 বাই যেহেতু sec চলে আসছে, তাহলে এই cos এর মানটাকে জাস্ট তুমি উল্টায় দাও,
তাহলে তুমি এখান থেকে ভাইয়া sec 60 ডিগ্রির মান পাবা। সেটা কত? কারণ দেখো এই 1/2 এটাকে যদি তুমি একটু ভাইয়া উল্টায় দাও তাহলে কিন্তু তোমার মান আসবে কত? মান আসবে কিন্তু 2। এবার তুমি আমাকে বলো তোমাকে কি সেকের মান বের করতে বলছে? sec 60 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে? তোমাকে কিন্তু sec 60 ডিগ্রি বলে নাই, তোমাকে বলছে sec স্কয়ার 60 ডিগ্রি। তার মানে তুমি আমাকে বলো এটার উপর স্কয়ার করলে কত হবে ভাইয়া? 4। সিম্পল। তাহলে এখানে জাস্ট 4 বসাও। এখন দেখো তো ভাইয়া লসাগু নিলে তোমার ম্যাথ মিলে যায় কিনা? তাহলে উপরে হচ্ছে লসাগু 4 হলে 4 - 1। আচ্ছা ওকে ফাইন, এটা একটু পরে আসি আমরা, এটাতে পরে আসবো। আর এখানে যদি তুমি লসাগু নাও 4 তাহলে 4 + 1। ওকে, আর এখানে কি ছিল? 4। এবার ফাইনালি আমরা একটু লসাগুর দিকে যাব। ওকে দেখো একটু মনোযোগ দাও, আশা করছি এইরকম ম্যাথে এমসিকিউ তো আসলেও তোমরা খুব ইজিলি আনসার করতে পারবে, এবং তোমাদেরকে আমি সেই ক্যালকুলেটরের হ্যাকও দেখাবো, টেনশনে কিছু নাই। ওকে জাস্ট ওয়েট। বাট আগে আমি চাই যে তোমাদেরকে বেসিকটাকে ঠিকঠাক করো ভাইয়া। ক্যালকুলেটর তো অনেক কিছু করা যায়, বাট আমি ইনিশিয়ালি যদি ক্যালকুলেটরের দিকে করে ফেলি, ক্যালকুলেটর দিয়ে সবকিছু সলভ করে ফেলি, তাহলে তো হইলো না, তাই না? কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি অসুস্থ হয়েছি বা আমার জ্বর হয়ে গেছে, এখন জ্বর হওয়ার জন্য কি আমি ভাই ফার্স্ট ডে থেকে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করব? আচ্ছা যারা ডক্টর তাদের একটু সাজেশন নিয়ে দেখতে পারো। কখনোই তারা প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে কখনোই তারা কি করে না, তারা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে না। কিন্তু যারা হাতুড়ে ডাক্তার তারা দেখবা শুরুর দিকেই তুমি গেছো, তোমার জ্বর অ্যান্টিবায়োটিক, মাথা ব্যথা অ্যান্টিবায়োটিক। সো স্টপ ভাই, এত আর্লি সবকিছুর প্রয়োজন নাই, তোমার এখন অনেক টাইম আছে। সো টেনশন নাই, আই স্কুলের সাথে ভরসা রাখো এবং এই সাত ভাইয়ের উপর ভরসা রাখো। তোমার ম্যাথের যত প্রবলেম আছে ভাই সবগুলো চলে যাবে, এবং তুমি ম্যাথে 90 নিচে মার্ক পাবে না, তোমার মিনিমাম মার্ক হবে ভাই ম্যাথে 90। জব কথা দিলাম। এবার তাহলে আসো, তাহলে দেখো এখন কি করতে পারি ভাই। এখান থেকে আমরা এখান থেকে একটু লসাগুতে নিয়েছি, একটু লসাগুটাকে একটু ক্যালকুলেট করতে পারি। খেয়াল করো তো এইখানে ক্যালকুলেশন কি হচ্ছে বলো আমাকে? এখানে হচ্ছে 3/4, রাইট? আর নিচে যদি আমরা একটু খেয়াল করে দেখি কি হচ্ছে বলো তো? 5/4। ওকে, আর এখানে আছে +4। আগে এই ভাগটাকে একটু তাহলে আমরা গুণ করে ফেলি। হ্যাঁ আচ্ছা, যদি গুণ করে দেখি খেয়াল করো কি হবে? 3/4 ইন্টু, খেয়াল করো তো ভাইয়া, 4/5, রাইট? আর এখানে +4। তাহলে এখানে ভাইয়া একটু খেয়াল করো, এখানে কিন্তু পদ আমাদের হচ্ছে দুটা। হ্যাঁ কি কি পদ বলো? এটা একটা পদ, এটা আরেকটা পদ। হ্যাঁ একটু আমি ব্র্যাকেট দিলাম আর কি জাস্ট। এবার খেয়াল করো এই 4 কাটা যায়, তাহলে এখানে কি থাকে ভাইয়া? 3/5 +4। এখানে লসাগু নেওয়া যায়, লসাগু হচ্ছে 5, তাহলে কি হবে? 3 প্লাস এখানে কত হবে বলো? 20 না? তাহলে কত হচ্ছে ভাইয়া? 23/5। সিম্পল। আচ্ছা এই কোশ্চেন ভাইয়া তোমাদের এমসিকিউতেও আসতে পারে। ওকে 23/5 এটা ভাই তোমাদের এমসিকিউতেও আসতে পারে, ইভেন এগুলো এমসিকিউতেও আসবে বা এতে আসতে পারে। এখন শর্ট কোশ্চেন তোমাদের আছে, সো শর্ট কোশ্চেনও আসতে পারে। এখন শর্ট কোশ্চেনে যদি আসে, তুমি ক্যালকুলেটর ভাই সলভ করে দিয়ে ক্যালকুলেটর ধরে একটা পিকচার এখানে আর্ট করে দিয়ে চলে আসছো, হবে? সো ক্যালকুলেটর তো সব জায়গায় আসলে সলিউশনের জন্য ব্যবহার করতে হয় না ভাই, আগে শিখো না। শেখার পর তুমি ক্যালকুলেটরে এমনি তুমি অনেক হ্যাক শিখবা। ইভেন আমিও তোমার অনেক ক্যালকুলেটরের হ্যাক শিখাবো যেগুলো তোমার জন্য প্রয়োজন আছে, বাট আপাতত না, ইনিশিয়াল স্টেজে প্রয়োজন নাই। এবার আসো, তাহলে আমার মনে হয় এখন ভাইয়া তোমরা এই কোশ্চেনগুলোকে খুব ইজিলি আনসার করতে পারবে। এরকম টাইপের যত কোশ্চেন আসবে সিম্পল, একেবারেই সিম্পল। শুধু যত ডিগ্রি বলছে ভাইয়া সেই ডিগ্রিটা বসাও, লসাগু যেভাবে নিতে বলছে নিতে হয় সেভাবে লসাগু নাও। সো সিম্পল, একেবারেই ইজি, টেনশনে কিছু নাই। এরপরে আসো ভাইয়া, এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো এরপরে ভাইয়া আসো, আমি কিন্তু একবারে জাম্প করে চলে গেছি। এবার কত? 18 নাম্বার। একটু খেয়াল করো তো, ক্লাসের শুরুতে কি বলেছিলাম? যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বে। এর মানে কি বলতো? আমি তোমাকে ক্লাসে যা পড়াবো ভাইয়া তোমার তাই তাই পরীক্ষায় আসবে, এবং আমরা ক্লাসে এক্সট্রা আপাতত কোনো কিছুই পড়বো না, বিকজ আমাদের আর 1 থেকে 1.5 মাস পরে কি হবে? টেস্ট পরীক্ষা। সো আমাদের প্রিপারেশনটা থাকতে হবে টপ নচ। আসো ভাইয়া একটু খেয়াল করো, এই যে এখানে দেখছো তুমি 18, 19, 21, এই তিনটা কোশ্চেনকে আমি একসাথে কেন রাখছি? বিকজ এগুলো তুমি বলতে পারো সেম টাইপ। হ্যাঁ এগুলাকে তুমি বলতে পারো কি, এগুলো হচ্ছে ভাইয়া সেম টাইপের ম্যাথ। তার মানে কি একটা কোশ্চেন আমরা সলভ করলে ভাইয়া বাকিগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবো। ওকে আসো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে তোমাদেরকে একটু হেল্প করব, তোমাদেরকে আমি একটু সলভ করে দিই, দেন তোমরা আসলে বাসায় আশা করি এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে। ওকে আচ্ছা এখন দেখো তো ভাইয়া, এখানকার মধ্যে আমরা র্যান্ডমলি একটা কোশ্চেন সলভ করবো। তার মধ্যে খেয়াল করে একটু 18 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। তোমাকে কি বলছে এখানে? তোমার বলছে 2 cos of a plus b equal 1 equal 2 sin of a minus b, এবং তোমাকে বলে দিছে ভাইয়া এ ও বি কি সূক্ষ্মকোণ। এখন প্রশ্ন হলো সূক্ষ্মকোণ কি, এর রেঞ্জ কত? এটা যদি তুমি না জানো তুমি তো অ্যান্সার করতে পারবে না, স্বাভাবিক, কারণ কত ডিগ্রি পর্যন্ত আসলে সেটাকে তুমি অ্যান্সার একসেপ্ট করতে পারবে। দেখো ভাইয়া এই সূক্ষ্মকোণের রেঞ্জ কত বলো তো? মানে কতটুকু পর্যন্ত সূক্ষ্মকোণ হতে পারে? সেটা হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এদের মধ্যবর্তী যে কোণ। হ্যাঁ তার মানে 0 ডিগ্রি থেকে বড় এবং কি 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা, সেটাকেই তো আমরা সূক্ষ্মকোণ বলবো। তার মানে কি এখান থেকে এ বি যেটা আসবে ভাইয়া এটা তোমার অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কি হবে? সূক্ষ্মকোণ হবে। তবে তোমাকে দেখাইতে বলছে, যখন সূক্ষ্মকোণ তোমাকে বলেই দিল, তাহলে এবার তোমাকে দেখাইতে বলছে a = 45 ডিগ্রি, b = কি বলছে ভাইয়া?
15 ডিগ্রি, মানে একেবারে সিম্পল জিনিস। এবার তোমার আসলে অ্যান্সার দেখাইতে বলছে জাস্ট, বাট এই কোশ্চেনটাই কখনো আসতে পারে এইভাবে, তোমাকে মান নির্ণয় করতে বলতে পারে। তার মানে কি মান নির্ণয় করা এবং এই প্রমাণ একই জিনিস, আলাদা কিছু না। ইভেন পরের কোশ্চেনটা একটু পর কি বলছে দেখো, cos of a minus b equal 1, এরপরে কি বলছে 2 sin of a plus b equal কি ভাইয়া √3। এবার তোমাকে কি বলছে এ বি সূক্ষ্ম কোণ, আবারও বললো ওই যে, তার মানে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে, সিম্পল, একেবারেই সিম্পল। হ্যাঁ, তাহলে তোমাকে এ বি এর মান বের করতে হবে। তার মানে কি আগেরটাতে প্রমাণ করতে বলছে, এটাতে জাস্ট মান বের করতে বলছে, একই না? ইভেন পয়েন্টটাতে আসো, দেখো কি বলছে, এ ও বি আগেই তোমারে বলে দিল শর্ত কি সূক্ষ্ম কোণ। ওকে, তার মানে সূক্ষ্ম কোণের ব্যাপারটা আমাকে বারবার করে মাথায় নিতে হচ্ছে। এবার কি বলছে দেখো, cot of a plus b equal 1, cot of a minus b equal √3, ওই তো সিম্পল, আবার এ বি এর মান তোমারে বের করতে হবে। ওকে, আসো তাহলে এখান থেকে ভাইয়া দেখি একটু আমরা একটু প্রমাণে যে ম্যাথটা করতে বলছে, একটু এই ম্যাথটা একটু আমরা ট্রাই করে দেখি তো 18 নাম্বারটা আমরা করতে পারি কিনা। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এইখানে কিন্তু তোমার দুইটা সমীকরণ দেয়, এইখান থেকে তুমি এইটুকুর একটা সমীকরণ বলতে পারো, দেখো তো, তাই না? আচ্ছা, আবার খেয়াল করো তো ভাইয়া, এই 1 যেহেতু এটার সাথে ইকুয়াল, তাহলে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন বলতে পারি, তাই না? এবং একটু খেয়াল রাখো ভাইয়া, তোমার এই জায়গায় কিন্তু আমাদের একেবারে ত্রিকোণমিতির যেগুলো বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা কিন্তু এখানে ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আসো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি না এইভাবে, দেওয়া আছে যেটা, এটা একটু লিখি আমরা, কি দেওয়া আছে একটু বলো তো আমাকে। আমাকে বলছে 2 cos of a plus b, এটা ইকুয়াল কত ভাইয়া বলো তো 1। এবার দেখো তো ভাইয়া, এখান থেকে আমি একটু ক্যালকুলেট করতে পারি কিনা। হ্যাঁ, কি ক্যালকুলেট করতে হবে খেয়াল করো, আমার এবার কিন্তু আননোন হলো a and b, তার মানে আমাকে a আর b এর মান বের করতে হবে। খেয়াল করো তাহলে a আর b আমি যদি বের করতে চাই, আমাকে cos sin tan cot, এই যে রেশিও গুলো, ত্রিকোণমিতিক অনুপাত, এদেরকে কি ম্যাথে রাখা যাবে? মানে এদেরকে ক্যান্সেল করা একটা ওয়ে আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে যে আমি লিখলাম এই 2 cos of a plus b, এটা একটা সমীকরণ কিনা? এটা একটা অবশ্যই ভাই একটা সমীকরণ, এবং কেমন সমীকরণ বলো তো? এটা এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ। হ্যাঁ, তাহলে আমি সমীকরণ কিভাবে চিনবো? এটা একটা বেসিক জিনিস। হ্যাঁ, তাহলে সমীকরণ কিভাবে চিনবো? তাহলে যখন আমরা দুইটা পক্ষ পাবো, হ্যাঁ, দুই পক্ষে কিছু থাকবে, যেমন ধরো x ইকুয়াল তোমার 1 বললাম, ভাইয়া এটা একটা সমীকরণ। হ্যাঁ, কেন? কারণ এখানে দুই পক্ষই তোমার আছে, বাম পক্ষে কিছু একটা আছে, ডান পক্ষে কিছু একটা আছে। যখন ইকুয়াল দিয়ে এরকম কিছু একটা মান লেখা থাকবে, তার মানে সেটাকেই তুমি ভাইয়া বলতে পারো একটা সমীকরণ। ওকে, এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে আমার আছে cos ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এটাকে আমি কখন ক্যান্সেল করতে পারবো? ইভেন এটা তো আমার ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ আমি তো ম্যাথ প্রসিড করতে পারবো না, মিলাতে পারবো না। তার মানে কি আমার ডান পক্ষে একটা cos থাকতে হবে, যখন আমার বাম পক্ষ ডান পক্ষ দুই দিকেই cos থাকবে তখন আমি ক্যান্সেল করতে পারি, তাই না? আসো তাহলে সেই প্রসেসটাই আমরা এখন করব। একটু খেয়াল করো ভাইয়া, এই যে এখানে তোমার বলছে 2, এই 2 আমারে বলো তো cos এর সাথে কি আছে ভাইয়া, এটা গুণ অবস্থায় আছে কিনা আমাকে একটু বলো তো। এইখানে যে তুমি 2 দেখতে পাচ্ছ, এই 2 কি গুণ অবস্থায় আছে না? তাহলে 2টা যেহেতু ভাইয়া তোমার গুণ অবস্থায় আছে, তার মানে তুমি চাইলে এখানে কি করতে পারো বলো তো আমাকে। তুমি এখানে এইভাবে লিখতে পারো না, cos of a plus b, মানে 2টাকে তুমি যদি একটু ডান পক্ষে পক্ষান্তর করে দাও, তাহলে এখানে 2 যেহেতু গুণ অবস্থায় আছে ভাই, এদিকে গেলে কি হবে, 1 এর নিচে চলে যাবে, ভাগ হবে, সিম্পল, তাই না? এবার তুমি আমাকে একটু বলো ভাইয়া, একটু এই টেবিলটার দিকে একটু চলে যাও তো। এই হাফ, খেয়াল করো, এই হাফ, এটা তোমার কি ওই বক্সে কসের সাথে কি মিলে, কসের কোনো ডিগ্রির সাথে মিলে? তুমি একটু খেয়াল করো, এই হাফ কিন্তু ভাইয়া দুইটা মানের জন্য, একটা হচ্ছে কি সাইন, ভাইয়া তুমি একটু খেয়াল করবা, সাইন 30 ডিগ্রির জন্য আমরা বলি হাফ, আর একটা হচ্ছে ভাইয়া কি cos 60 ডিগ্রির জন্য হাফ। এখন কোশ্চেন হলো দুইটার মানই তো হাফ আমার ভাইয়া, সাইন 60 ডিগ্রির মানও হাফ, সাইন 30 ডিগ্রির মানও হাফ, আবার cos 60 ডিগ্রির মানও তো হাফ। প্রশ্ন হলো এখানে কি আমি তাহলে দুইটাই অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে? ব্যাপারটা কেমন আসলে? হ্যাঁ, বলো তো কেমন হবে, তুমি অ্যান্সার করো। এবার দেখো ভাইয়া, এখানে আমরা অবশ্যই কসের যে মানটা, মানে এই হাফের জন্য যে কসের মান কত, cos 60 ডিগ্রি, তাই না? এই cos 60 ডিগ্রিকে এখানে আমাদের ইউজ করতে হবে, কেন বলো তো? অবশ্যই তোমরা অলরেডি বুঝে গেছো কেন, বিকজ এই যে দেখো cos আমাদের কি আছে, বাম পক্ষে আছে, এবং এটাকে আমরা ক্যান্সেল করতে চাই। ওকে, তাহলে খেয়াল করো তো ভাইয়া, পরের লাইনে কি হবে, cos of a plus b ইকুয়াল, তুমি বলতে পারো এখানে তাহলে হাফের রিপ্লেসমেন্টে তুমি বলবা cos 60 ডিগ্রি, সিম্পল না? এবার দেখো তো ভাইয়া, তাহলে কি হয়, cos cos বোথ সাইড থেকে আমাদের কি হবে, এই তো কেটে যায়। তাহলে তুমি আমাকে বলো, এখানে একটা সমীকরণ আমি পাচ্ছি কি, a plus b ইকুয়াল ভাইয়া 60 ডিগ্রি, এটাকে তুমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখো। হ্যাঁ, তাহলে a plus b এর মান আমরা পেয়ে গেলাম। এখন তুমি একটু খেয়াল করো, আমাদের আরেকটা ইকুয়েশন এখনো রেডি করার এখনো বাকি আছে, তাই না? একটু খেয়াল করো, দেখো এই যে একটা ইকুয়েশন আমরা এইদিকে দেখতে পাচ্ছি, সেটা কত বলো তো? আচ্ছা, এইভাবে মনে হয় একটু লেখা যায়, 2 sin of a minus b ইকুয়াল আমি 1 লিখতে পারি, ইকুয়াল আমি 1 লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করো, ওই সেম কথা ভাইয়া আগে যা বলছি এখানে এই সেম কথাগুলোই আসবে। দেখো তো একটু খেয়াল করো, এই 2 কি আছে আমার ভাইয়া বলো তো, সাইনের সাথে গুণ অবস্থায়, রাইট? ওইদিকে পাঠাও, এর এইদিকে রাখার কোনো দরকার নাই। তাহলে সাইন অফ a মাইনাস বি এটা ইকুয়াল কত হবে, হাফ।
এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই যে এখানে হাফ মানটা তুমি পেলা, একটু আগে এই কথা তোমাকে আমি বলছি, এটা সাইন কত ডিগ্রির সাথে মিলে যায়? এবং কেন সাইন আমরা অ্যাপ্লাই করবো? বিকজ আমাদের বাম পক্ষে কি আছে, এখানে সাইন আছে। তাহলে সাইন কত ডিগ্রির সাথে মিলে যায় ভাইয়া? এটা হচ্ছে সাইন 30। তুমি বলবা সাইন 30, সিম্পল। তাহলে এখন তুমি আমাকে বলো সাইন অফ এই যে a মাইনাস বি, এটা ইকুয়াল আমি এখানে কত লিখতে পারি ভাইয়া? সাইন অবশ্যই 30 ডিগ্রি লিখতে পারি। তো তুমি আমাকে এখন বলো, এখানে আমি একটা সমীকরণ কি পাচ্ছি, a মাইনাস বি ইকুয়াল তাহলে 30 ডিগ্রি, সাইন সাইন বোথ সাইড থেকে কেটে দিলাম, এটাকে আমি বলতে পারি ইকুয়েশন কত 2। সিম্পল সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ, টেনশনের কিছু নাই ভাই, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আই স্কুল তোমার সাথে আছে, তোমার প্রিপারেশনকে স্ট্রং করার জন্য যা যা দরকার সবকিছু করবো আমরা ইনশাআল্লাহ। আসো দেখো তাহলে ভাইয়া, এবার দেখো তুমি অলরেডি দুটো ইকুয়েশন পেয়ে গেছো। তাহলে এখন তুমি কি করতে পারো ভাইয়া? দেখো 1 নাম্বার সমীকরণ একটু খেয়াল করো তো, এ বি আছে বাট মাঝখানে আছে প্লাস। 2 নাম্বার সমীকরণে এ বি মাঝখানে কি আছে ভাইয়া? মাইনাস। তার মানে তুমি যোগ বিয়োগ যেটা ইচ্ছা করতে পারো 1 2 এর সাথে, যোগ বিয়োগ করলে তোমার ভাই এ বি কিছু একটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসো, আমাদের যেহেতু ভাইয়া বিয়োগে একটু ফোবিয়া বেশি, তাই না? বিয়োগে সবার আসলে ফোবিয়া বেশি স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ, সো তোমাদেরই ফোবিয়া চলে যাবে। একটু ম্যাথ করতে থাকো, ক্লাস করতে থাকো কন্টিনিউয়াসলি, সিরিজ ওয়াইজ ক্লাসগুলো করো আমরা যেভাবে করাই। তারপরে দেখো যে এমনি তোমার সবকিছু সকল ফোবিয়া তোমার চলে গেছে, নট অনলি ম্যাথ, বাকি সকল সাবজেক্টের ফোবিয়া তোমার চলে যাবে। ওকে, আসো তাহলে আমরা 1 যোগ 2 হতে দেখি তো কি পাই ভাইয়া? 1 যোগ 2 হতে পাই, দেখো তো আসলে কি পাওয়া যায়। আমাদের 1 নম্বরের সমীকরণ কি ছিল ভাইয়া? a প্লাস বি ইকুয়াল ছিল 60 ডিগ্রি, রাইট? লিখলাম। ওকে, এরপর দেখো তো ভাইয়া a মাইনাস বি কত? a মাইনাস বি ইকুয়াল তুমি পাচ্ছ ভাইয়া 30 ডিগ্রি। এবার দেখো তো, যেহেতু যোগ করবো আমরা, তাহলে এই দুটো সমীকরণে দেখো তো এই বি প্লাস আর মাইনাস, তাই না? কেটে গেল, সিম্পল। এরপর এখানে কি বলতে পারি? 2a ইকুয়াল আমি বলতে পারি কত ভাইয়া? 30 আর 60 মিলে হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করো, এখান থেকে a কত ভাইয়া? a তুমি বলবা ভাইয়া 90/2 হুইচ মিনস 45 ডিগ্রি। সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ, 45 ডিগ্রি, একেবারেই সিম্পল। দেখো তো, তোমাকে এটাই তো প্রমাণ করতে বলছে যে তুমি দেখাও যে এ তোমার 45 ডিগ্রি। যদি মান বের করতে বলতো তাও সেম। এবার যেহেতু দেখাইতে বলছো, আমরা মান মিলাই দেখালাম। এখন কোশ্চেন হলো, তুমি 1 আর 2 কে বিয়োগ করেও তুমি বি এর মান বের করতে পারো, বা তুমি প্রতিস্থাপন অপনয়ন যত পদ্ধতি তুমি জানো ভাই তুমি অ্যাপ্লাই করো, তোমার বি এর মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, এখানে কি করবো সেটা, এই এ এর যে মানটা আছে এটা আমরা 1 বা 2 নম্বর সমীকরণ একটু বসাবো। হ্যাঁ, আসো তাহলে এ এর মান কততে বসাই? ইচ্ছা তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটাতে বসাও। কনক্লুসিভ কোনো নিয়ম নাই যে একেই বসাইতে হবে, 2 বসাইতে হবে, নো নো নো। আসো তাহলে এ এর মান আমরা একেই বসাই। হ্যাঁ, তাহলে দেখো তো একে বসিয়ে আসলে কি পাওয়া যায়? একে বসিয়ে পাই। ওকে, আসো তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে একটু খেয়াল করো, a প্লাস বি এটা ইকুয়াল তোমারে বলছে কি ভাইয়া? 60 ডিগ্রি। হ্যাঁ, এবার তুমি আমাকে বলো এর মান কত তুমি বের করছো? এর মান তুমি বের করছো অলরেডি ভাইয়া 45। এর মান তুমি অলরেডি বের করছো কত? 45 ডিগ্রি। আর বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে আমার বের করতে হবে, এটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। তাহলে তুমি এখন আমাকে বলো ভাইয়া এখানে বি ইকুয়াল কত হবে? তাহলে 60 ডিগ্রি, এটা থেকে যদি তুমি মাইনাস করো 45 ডিগ্রি, তাহলে তোমার কত থাকছে? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। দেখো এই মানটাই ভাইয়া তোমারে প্রমাণে বের করতে বলছে। এই যে বি ইকুয়াল আমরা বের করলাম এখানে কত? 15 ডিগ্রি। দেখো এই মানটাই তোমাকে এখানে প্রমাণে নিয়ে আসতে বলছে। সিম্পল না? এখন আশা করি যে এখানে যে আর দুটো ম্যাথ আছে একেবারে সিমিলার টাইপ, তুমি একটু বাসায় ট্রাই করো, তুমি ট্রাই করলে এগুলো পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। এবং তোমার সেই কোয়ালিটি, তোমার সেই ক্যালিবার আছে, এবং তোমার সেই ক্যালিবার আছে জন্যই তুমি এখানে ক্লাস করতেছো, এই ক্লাসটা দেখতেছো। ওকে, আসো ভাইয়া, তাহলে এই ম্যাথ দুটো আমি তোমাদের যদি সলভ করে দেই, এতে করে তোমাদের উপকার হবে না ভাইয়া, তোমাদের ক্ষতি হবে। কেন? বিকজ তোমার সামনে টেস্ট। সো আমি যেমন তোমারে পড়াবো ভাইয়া, সেরকম তোমার নিজেরও একটু তোমার পড়তে হবে। ওকে, তো এই দুটো ম্যাথ তুমি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই দেখবা তোমার আসলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো ভাইয়া, আমরা এবার পরের স্টেজে একটু চলে যাই। দেখো আগে ঠিক যে টাইপের ম্যাথ আমরা সলভ করলাম একটু আগে, হ্যাঁ, 18, 19, 21, তাই না? তিনটা ম্যাথ একটু খেয়াল করো। এই যে 18 নাম্বার, 19 নাম্বার, 21 এবং তার সাথে 20। হ্যাঁ, তুমি বলতে পারো এই ম্যাথগুলো সবগুলা সেম ক্যাটাগরিরই ম্যাথ, ওটাতেও মান বের করতে বলছে, এটাতেও তুমি কি করবা? সমাধান করবা। এখন আসো তো ভাইয়া, এই যে সমাধান, এটাকে কেন একটু আলাদাভাবে রাখছি তার পিছনে কারণটা হলো এই ভাইয়া সমাধান ওয়ার্ডটাকে একটু এক্সপ্লেইন করানোর জন্য। আমি জানি যে সমাধান মানে তোমরা বুঝছো যে এটার উত্তর টুত্তর কিছু একটা করতে হবে, তাই না? বাট অ্যাকচুয়ালি এই ম্যাথের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলোর ভ্যালু মানে মিনিংগুলো একটু বোঝাটা আসলে জরুরি। সেটা কি দেখো তো ভাইয়া, এই সমাধান কথাটার মানে হলো কি, এটা একটু জেনে রাখো, কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, এই সমাধান কথাটার মানে হলো যে ভাই এটা কেন এক্সপ্লেইন করতেছে, সমাধান মানে আবার কি, এটা অ্যান্সার করতে হবে, সহজ জিনিস তো, তোমাকে উত্তর করতে বলছে। আর ভাই সবগুলোতেই তো উত্তর করতে বলে, বাট সবগুলোতে সমাধান লেখাটা থাকে না। আসো, এই সমাধান ওয়ার্ডটা কেন বলতেছি, বিকজ এই সমাধান বা ইংলিশে যেটারে বলে সলভ,
এটা বেসিক্যালি তোমার তখন বলবে যখন তুমি একটা আননোনের মান সমাধান করবা এবং ভাইয়া তোমার এমন মানে নিয়ে যেতে হবে যেটারে তুমি আর কোনো ক্যালকুলেশন পরের লাইন পর্যন্ত আর কোনো ক্যালকুলেশন করতে পারবে না। ধরো লাস্ট একটা লাইন তোমার এরকম আসছে x ইকুয়াল টু, ভাইয়া এটার পরে তুমি কি লিখবা? আসলে তোমার লেখার মতো কিছু নাই, বাট এর আগের লাইনে যদি এরকম থাকতো তোমার, বলো তো ভাইয়া x প্লাস 1 ইকুয়াল 3, এখানে তুমি অ্যান্সারটা যদি রেখে দিতা তাহলে এরপরে কি আমি চাইলে এই লাইনটা ক্যালকুলেশন করতে পারতাম না? অবশ্যই পারতাম। তার মানে কি সমাধানের মানেটাই হলো এরকম যে তুমি এমন একটা লাইনে গিয়ে স্টপ হয়ে যাও যার পরে আর কোনো ক্যালকুলেশন নাই। ওকে, এবার আসো তো ভাইয়া, এখন আমরা ধরো এতদিন যেগুলো জেনে আসছিলাম সেটা ছিল আমাদের বীজগাণিতিক রাশি বা এরকম কিছু সমীকরণ আমরা সমাধান করছি, তাই না? এখন কথা হচ্ছে যে এই সমাধানটা বলতে আসলে এখানে তাহলে আমার চলকটাকে আমি কি ধরবো? আমি কাকে চলক ধরবো? কার মান বের করবো? এই যে সমাধান করতে বললেন, আপনি বললেন যে সমাধান মানে কি? আননোনের মান বের করো। আননোন মানে কি ভাইয়া? চলক। এইখানে তাহলে চলক হিসেবে আমি কাকে ধরবো? ভাইয়া ত্রিকোণমিতিতে তুমি জেনে রাখবা, ত্রিকোণমিতিতে আননোন, এই আননোন কোনো কিছু মানে তুমি সবসময় ধরে রাখবা সূক্ষ্মকোণ। সব সময় এটা মনে রাখবা, এই আননোন জিনিসটারে তুমি ধরবা সূক্ষ্মকোণ। আমি সূক্ষ্মকোণের মানটাই বের করব, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে সূক্ষ্মকোণ হিসেবে কে আছে ভাইয়া? এখানে এ আছে না, তার মানে সমাধান করার কথা মানে তোমাকে এখানে কার মান বের করতে বলছে? এখানে তুমি মানই বের করবা, বাট একটু কথাটাকে অন্যভাবে বলছে জাস্ট এই। এবার আসো ভাইয়া, এটাকে আমরা একটু সমাধান করতে চাই। সমাধান যেহেতু আমাদের কাছে চাইছে, আমরা সমাধান করে এর মান আমরা বের করে ফেলবো, টেনশনই কিছু নেই। এবার আসো না, দেখো তো এখানে যা বলছে একটু এটারে যদি তুমি একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, তোমাকে আমি লাস্ট ক্লাসে যোজন বিয়োজন একটা কনসেপ্ট বলছিলাম, তুমি একটু খেয়াল করে দেখো তো এইখানে ভাইয়া উপরে নিচে একই রকম মান cos a cos a, হ্যাঁ এখানেও দেখো উপরে নিচে একই মান cos a, এখানে উপরে নিচে একই মান, সেটা কি sin a sin a, তাই না? তার মানে তুমি কি বুঝতে পারছো বলো? যেহেতু উপরে আর নিচে একই রকমের দুইটা মান দেখতে পাচ্ছি cos এবং sin, মাঝখানে কি এটাতে মাইনাস, নিচে হচ্ছে কি প্লাস, তার মানে কি বুঝলাম? এখানে তুমি বলতে পারো এটা লব মাইনাস হর কোন একটা ভগ্নাংশ থেকে কি করা আছে বলো তো? এটা যোজন বিয়োজন করা আছে। এবং তোমার আজকে আমি আরেকটা ট্রিক্স শিখাই, সেটা হচ্ছে কি এই যে মানটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি ভাইয়া বিয়োজন যোজন করে দেয় একটা মান, তাই না? কেন বিয়োজন যোজন একটু খেয়াল করো তো, বিকজ এই উপরে বিয়োগ নিচে যোগ, তাই না? এবং এই মানটা একই রকম এবং এই মানটাও একই রকম, তাই না? সো এটা বিয়োজন যোজন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমাধান আমরা করব, সমাধান করার স্টেপটা আমাদের যেন কি বলতো? সামনের দিকে লাইন কমায় ফেলা। সামনের দিকে কি করা? লাইন কমায় ফেলা, বা এই মানগুলোকে বা ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু আমাদের এখানে বা চলক, এদেরকে কি করা? একটু কমায় ফেলা। যত কমায় ফেলতে পারবা আমার ম্যাথের ক্যালকুলেশন তত সহজ হয়ে যাবে। তো এরকম ভাইয়া দেখো, যদি কোনো যোজন বিয়োজন এরকম কোনো ম্যাথে তুমি পাও এবং সেখান থেকে তুমি মান একটু কমায় ফেলতে চাও, এটা ট্রিক্স হচ্ছে, এটা টেকনিক হলো কি তুমি আবারও যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করে ফেলবা, তোমার যেটা ইচ্ছা। তুমি যোজন বিয়োজনও করতে পারো ভাইয়া, খেয়াল করো, তুমি যোজন বিয়োজন করতে পারো। তোমার যদি মনে হয় যে আমি না যোজন বিয়োজন করব, তোমার ভাইয়া কেউ নিষেধ করবে না, ইভেন দো ডোনাল্ড ট্রাম্পও তোমার নিষেধ করতে পারবে না, ঠিক আছে? আবার তুমি যদি কি করো ভাইয়া, বিয়োজন যোজন করতে চাও, কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি যেটা ইচ্ছা, তোমার যা ভাল লাগে, মামার বাড়ির আবদারের মতো, ঠিক আছে? তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই করে ফেলো, কোনো সমস্যা নাই। তাহলে আসো আমরা এখানে কি করবো ভাই, আমরা একটু যোজন বিয়োজন করে ফেলবো। তাহলে খেয়াল করো, তাহলে cos a মাইনাস sin a, এবার আমার এই ভগ্নাংশের জন্য লব, তাহলে যোজন মানে জানো কি ভাইয়া? লব যোগ হর। তাহলে হর কে বলো? হর হলো আমাদের এখানে cos a প্লাস sin a, খেয়াল করো cos a প্লাস sin a, তাহলে ডিভাইডেড বাই, খেয়াল করো আমাদের হরে কে? আচ্ছা, তাহলে আগে তো অবশ্যই লব লিখতে হবে আমাদের, তাই না? তাহলে cos a মাইনাস sin a, আমরা এখন বিয়োজন করব নিচে, তাই তো? কিন্তু বিয়োজন যোজন যেটাই করো সবসময় কে আসবে? আগে অবশ্যই লব আসবে, এর পরে কিন্তু ভাইয়া হর আসবে। সব সময় আগে লব থাকবে, তারপরে কে থাকবে? হর। তুমি যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই করো, হ্যাঁ? তাহলে এই তো লব মাইনাস যদি আমি হর করি, তাহলে খেয়াল করো চিহ্ন কি হয়ে যাচ্ছে ভাইয়া? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করে ফেলি তাহলে কি হবে? মাইনাস cos a মাইনাস sin a। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো বাম পক্ষে কি করলাম? আমি যোজন বিয়োজন করে ফেললাম, ডান পক্ষে কি রেখে দিলে হবে? আমাদের ম্যাথের চেঞ্জ একই রকম করতে হয়, তাই না? উভয় পক্ষে। আসো এইখানেও কি করতে হবে আমার? √3 - 1 প্লাস √3 প্লাস 1, আমরা কি করলাম? এখানেও যোজন করলাম, বিকজ এখানে আমরা যোজন করছি না। তাহলে এবার দেখো ভাইয়া, তাহলে হরে আমাকে কি করতে হবে বলো তো? হরে অবশ্যই আমি বিয়োজন করব। তাহলে এখন কথা হচ্ছে খেয়াল করো, তাহলে √3 - 1 তো আমার হচ্ছে লবে ছিল, তাই না? আর বিয়োজন মানে খেয়াল করো, এটাকে আমি যদি বিয়োগ করে ফেলি এখন, তাহলে কি হবে আমার? মাইনাস √3 মাইনাস দিয়ে তো অবশ্যই গুণ করতে হবে, তাই না? তাহলে মাইনাস √3 - 1, তাহলে অবশ্যই একটু ভাইয়া তোমাকে সাইড নোটটা দিতেই হবে, হ্যাঁ? তুমি কি করছো এখানে, বিকজ এই সাইড নোটগুলো দিলে স্যার একটু বুঝতে সুবিধা হবে যে তোমার আসলে বেসিক ক্লিয়ার এবং তুমি আসলে এখানে কি বুঝাতে চেয়েছো। স্যার তো অনেক কিছুই জানে, তাই না? বাট তারপর আমাদের খাতাকে অনেক সুন্দর করে একটু এক্সপ্লেইন করতে হয়। ওকে, এবার আসো,
তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া এখানে কি কাটাকাটি যাচ্ছে একটু দেখো, তুমি একটু যদি খেয়াল করে দেখো, দেখো তো সাইন উপরে প্লাস মাইনাস কেটে যায় তাই না, আর নিচে একটু খেয়াল করো তো ভাইয়া কস প্লাস মাইনাস নিচে কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকে, উপরে থাকতেছে আমাদের 2 cos এ, হ্যাঁ কারণ এই যে দুটা কস, একটা কস, এই যে এখানে একটা কস, হ্যাঁ দুটা কস থাকে, আর নিচে খেয়াল করো ভাইয়া মাইনাস 2 sin এ, হ্যাঁ এই মাইনাস দেখে টেনশনের কিছু নাই, মাইনাস এর কাজ এমনি ও নিজেই করবে, হ্যাঁ তোমার কোনো কাজ নাই, শুধু তুমি ম্যাথ করতে থাকো। ওকে দেখো এখানে প্লাস মাইনাস, হ্যাঁ 1 এর সামনে কেটে গেল, এবার দেখো √3 প্লাস মাইনাস কেটে গেল, সিম্পল সিম্পল। এবার আসো উপরে কি থাকে ভাইয়া বলো, √3 আছে দুইটা, তাহলে 2√3, আর নিচে থাকতেছে -1 মানে কি -2। ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া এইখানে এই যে দেখো মাইনাস নিয়ে টেনশন করছিলা তাই তো, এই খেয়াল করো এই যে হরে হরে দুই দিকে মাইনাস তাই তো, দুই দিকে যেহেতু মাইনাস বাদ দিয়ে দিলাম, এবার খেয়াল করো লবে হরে 2 লবে হরে 2 কেটে ফেললাম, হ্যাঁ এবার একটু খেয়াল করো ভাইয়া টুইস্ট, এখন তোমার কাছে মনে হচ্ছে কি এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত কস এবং কি সাইন, সো একটু টেনশনে মনে হয় পড়ে গেছো তাই না, টেনশনের কিছু নাই। আসো এই কস সাইনকে তো আমরা মনে হবে একটা অনুপাতে একটু কনভার্ট করতে পারি, এই কস বাই সাইনকে একটু চিন্তা করো তো, এটা কে, কস বাই সাইনকে তুমি বলবা ভাই অবশ্যই এটা কট, ত্রিকোণমিতি এখানে তোমার সূক্ষ্মকোণ কি আছে এ, তাহলে কটে লিখলাম ইকুয়াল ভাইয়া এদিকে কি √3, এবার তুমি আমাকে বলো তো ভাইয়া এই কটের সাথে কি √3 এর কোনো কানেকশন আছে, একটু চার্টটা একটু খেয়াল করো বা চার্টটা একটু দেখে আসো, তুমি দেখবা এই কট তোমার 30 ডিগ্রি যে মান সেই মানটা হচ্ছে √3, এবং তুমি যদি খেয়াল করো ভাইয়া tan 60 ডিগ্রি এটারও মান কিন্তু হচ্ছে √3। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কোন মানটা অ্যাপ্লাই করবো, দুইটারই মান তো সমান, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই দিকে দেখো বাম পক্ষে আমাদের কি আছে কট, সিম্পল ব্যাপার, তাহলে যেহেতু আমাদের বাম পক্ষে কট আছে তাহলে আমি এখানে কট এ ইকুয়াল অবশ্যই এখানে কটকে নিয়ে আসবো, ট্যানকে তো নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না, তবে হ্যাঁ তুমি এই কটটাকে ট্যান করলে ট্যান নিয়ে আসতে পারো, বাট ঝামেলা যাওয়া দরকার কি, এক লাইন আমরা কেন এক্সট্রা করবো, তাহলে অবশ্যই কট 30 ডিগ্রির মান কত বলো, 30 ডিগ্রির মানই হচ্ছে আমাদের কট 30 ডিগ্রির মানই হচ্ছে কত √3। ওকে তাহলে এই ইকুয়াল কত ভাইয়া, এই তো √3, সিম্পল না। এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া, এটা তোমাদের আসার অনেক বেশি পসিবিলিটি আছে এবং এটা অনেকবার বোর্ডে আসছে, হ্যাঁ এবং তোমাকে একটা কথা আমি বলি, এখানে ক্রিয়েটিভের কাজ তোমার তাহলে হয়ে যাবে ভাইয়া। দেখো এই ম্যাথটা কিসে দেয়া আছে ভাইয়া বলো তো, সাইন কস তাই না, এটা কিন্তু সাইন কসে না এসে অন্য রেশিওতেও আসতে পারে, সো তুমি প্রসেসটাকে জেনে রাখো যে এই 20 নাম্বারের ম্যাথ আসলে আমি আসলে এই প্রসেসে সলভ করছি। তোমার মেইন কাজ হবে ভাইয়া একটা ক্রিয়েটিভ কোশ্চেন ভাইয়া তোমার সামনে যখন এক্সপ্লেইন করবে স্যারেরা, তোমার সামনে যখন তুলে ধরবে একটা ক্রিয়েটিভ কোশ্চেন, ইভেন তো তুমি যখন বোর্ডের পরীক্ষা দিতে যাবে ভাইয়া তোমার কিন্তু পুরো কোশ্চেন তোমার কাছে আননোন, এই যে ধরো তুমি 2 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছরের যে বোর্ড কোশ্চেন সলভ করে গেলা ভাইয়া তোমার এগুলো একটাও আসবে না, বাট আসবে কি তাহলে ভাইয়া তোমার এই টাইপের কোশ্চেনগুলো আসবে, যে টাইপগুলো তুমি ভালো করে শিখে যাচ্ছ ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন আসবে। সো এখন ধরো এই ম্যাথটাকে তোমার একটু ঘুরায় পেঁচাই দিল, এখন রেশিও এখানে তোমার আছে সাইন কস, ভাইয়া তুমি এটা ধরতে পারলে না তাহলে তো হইলো না, আসলে ম্যাথ এটাই আসবে এবং এইগুলাই বারবার করেই আসে, তোমাকে সেই জিনিসটা আমি এক্সপ্লেইন করে দিব, অ্যানালাইসিস করে দিব যে হ্যাঁ এই কোশ্চেনগুলোই বারবার করে বোর্ডে আসে এবং বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় আসে। সো তোমার এই কাজটাই হবে, তোমার মেইন কাজ হবে এটাই যে তুমি এই ম্যাথটাকে ধরতে পারতেছো কিনা, যে এটা তোমার চ্যাপ্টারের ভাইয়া কোন ম্যাথের সাথে মিলে যায়, তুমি যদি এটা ধরতে পারো যে চ্যাপ্টারের এই ম্যাথের সাথে মিলে যাচ্ছে তার মানে তুমি ঠিক ট্র্যাকে আছো, এবং এই কাজটাই আমরা আসলে করব তোমাদের সাথে। ওকে আসো এর পরের পেজে আমরা একটু চলে যাই ভাইয়া। দেখো তাহলে আশা করছি এই ম্যাথে তোমাদের প্রবলেম হবে না, এই চ্যাপ্টারের দা মোস্ট হট পার্ট বলতে পারো তুমি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে এটা ভাইয়া, এখান থেকে তোমার কোশ্চেন থাকবেই থাকবেই থাকবেই, এবং তোমাকে একটু আগে আমি বলছিলাম ত্রিকোণমিতিক সমীকরণের কথা বলছি তাই না ভাইয়া, তুমি একটু খেয়াল করো এরা প্রত্যেককেই এক একটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ, এবং এখানে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বেসিক্যালি ঠিক যেভাবে আমরা বীজগাণিতিক সমীকরণকে সমাধান করি সেম প্রসেসে এখানে সলভ করব, এবং আমি তোমাদেরকে যে টেকনিকগুলো শেখাবো এগুলো তোমরা ফলো করলে, যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট যারা হায়ার ম্যাথ করবা ভাইয়া, তোমার আমি বলি হায়ার ম্যাথের 8.3 তে গিয়ে তুমি সেম কনসেপ্টই পাবা, এবং তোমাকে আমি যখন হায়ার ম্যাথের 8.3 পড়াবো তুমি দেখবা এটা তোমার পানির মতো সহজ লাগবে। ওকে আসো তাহলে এখানে এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে সমাধানের ম্যাথ এখানেও দিয়ে দিল, একটু আগে কিন্তু আমরা সমাধানের ম্যাথই দেখলাম তাই না, এই যে 20 তে আমরা ম্যাথটা সলভ করলাম এটা কিসের ম্যাথ, সমাধানই তো, তাহলে এই সমাধানের সাথে আমি এইগুলোটা কেন পার্থক্য করছি, বিকজ দেখো এই ম্যাথগুলোর স্পেশালিটি হচ্ছে এইগুলো ওই ম্যাথের থেকে অনেকবার বেশি আসছে, অনেকবার, হ্যাঁ এবং এই ম্যাথগুলো তুমি পরীক্ষায় পাবাই 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 মাস্ট, যত পারো ভাইয়া স্টার দিয়ে রাখো, যত পারো স্টার দাও, যত পারো, তোমাদের সামনে যে পরীক্ষা হবে এই টেস্ট পরীক্ষায় কোশ্চেন তোমরা পাচ্ছ, শিওর থাকো। ওকে তাহলে আসো ভাইয়া এই কোশ্চেনগুলোকে আমরা একটু খুব ইজিয়ার ওয়েতে সলভ করবো, এবং এইরকম কোশ্চেন তোমাদের কোনোদিনও প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, হাই স্কুল তোমার গ্যারান্টি দিচ্ছে। আসো
দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই 23 আমি একটু 23টা সলভ করব, এরপরে ভাইয়া এই কোশ্চেনগুলো তুমি এমনিই পারবা বা এগুলোর আমি আইডিয়া তোমার দিয়ে দিলে তুমি নিজেই আসলে সলভ করতে পারবা এবং আমরা অ্যানালাইসিসটা সেভাবেই করবো। আসো এই 23 নাম্বার কোশ্চেনটা ভাইয়া যখন আমি সলভ করব তখন আমি এর পাশে আর একটা এক্সট্রা কোশ্চেন রাখবো, এটা একটু পরে লিখি, আগে এই কোশ্চেনটার আগে আমরা একটু লিখে ফেলি। দেখো আমাকে কোশ্চেনে বলছে কি ভাইয়া বলো তো একটু, কোশ্চেনে বলছে সাইন থিটা 23, হ্যাঁ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি বলছে বলো 1, এবং আমাকে একটা শর্ত দিয়ে দিছে, শর্তটা আমি এখানে লিখছি না, শর্ত কি বলছে আমাকে বলে দিছে যে থিটাটা কেমন হবে। এবার তোমাকে আসলে সূক্ষ্ম কোণ স্থূল কোণ এরকম কোনো কিছু বলে নাই, ডিরেক্টলি একটা রেঞ্জ দিয়ে দিছে। কেমন রেঞ্জ বলো তো, যে এই থিটাটা 0 ডিগ্রি, এই যে দেখো এটা কিন্তু থিটার যেহেতু এদিকে আছে তার মানে তুমি বলতে পারো যে 0 ডিগ্রিটা কি হবে থিটার সমান থেকে কি হবে, এই খেয়াল করো 0 ডিগ্রিটা থিটার মান হইতে পারে, বাট এর বাইরে কি হবে থিটাটা অবশ্যই 0 ডিগ্রি সমান থেকে বড় হবে কিন্তু ছোট হইতে পারবে না, তাই না? আচ্ছা আবার খেয়াল করো তো এইখানেও আবার ইকুয়াল দেয়া, এই ইকুয়ালের মেকানিজমটা কি, ইকুয়ালের মেকানিজমটাই হচ্ছে এটা, মানে তুমি এই মান পর্যন্ত একসেপ্ট করতে পারবা বাট এর থেকে তোমার কম মান নিতে হবে। হ্যাঁ তাহলে একটু আরেকটু সহজভাবে বলি, তাহলে কি সেটা যে এই থিটার মানটা তুমি কোনগুলারে নিতে পারবা, তোমারে বলছে যে এই তুমি 0 ডিগ্রিটা নাও, যদি 0 ডিগ্রি আসে তোমার অ্যান্সারে তুমি 0 ডিগ্রি এইবার নিতে পারবা, কিন্তু 0 ডিগ্রি থেকে ভাইয়া কম মান নেওয়া যাবে না, মানে নেগেটিভ যদি ডিগ্রি আসে তোমার সেটা নেওয়া যাবে না, এবং তুমি সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত নিতে পারবা 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারবা, তার থেকে কম। তার মানে কি দাঁড়ালো এবার বলো তো, এবার 0 থেকে 90 পর্যন্ত তোমার ভাইয়া যত মান আসবে ইনক্লুডিং 0 অ্যান্ড 90 এর মাঝে যত মান আসবে সবগুলো তুমি নিতে পারবা, সিম্পল। ওকে এবার আসো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দেখো এই কোশ্চেনটা আমি সলভ করব, তোমার আমি বলি এই যে ত্রিকোণমিতিক সমীকরণ যেগুলো আসবে সাইন কসের উপরে দেখো তো তুমি কোনো বর্গ আছে, স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু নাই, রাইট? আচ্ছা তোমার আমি যে কথা বলবো এটা জাস্ট তুমি মনে রাখতে পারলে ভাই পরের সব ম্যাথ তো সলভ করতে পারবাই, ইভেন তুমি যখন ক্রিয়েটিভ সলভ করবা সেগুলো তো তোমার এরকম ম্যাথ সলভ করতে কোনো প্রবলেম হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো এই যে যখন তুমি ভাইয়া সাইন কসের ম্যাথ করবা, এরকম ম্যাথ যখন সাইন কসে থাকবে বা এদের উপরে যদি বর্গ না থাকে তুমি তো এই ম্যাথ সামনের দিকে প্রসেস করতে পারবা না, আগাইতে পারবা না। ওই যে দেখো তিনটা আমরা মেইন ফর্মুলা শিখছিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, হ্যাঁ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, হ্যাঁ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল কি 1, এই কনসেপ্টগুলো একটু এখানে আসবে আমাদের, হ্যাঁ এবং খুব আসবে এগুলা। দেখো একটু খেয়াল করো ভাইয়া সাইন কসের উপর কি বলছি, বর্গ নাই স্কোয়ার নাই, সো যখন সাইন কসের উপরে স্কোয়ার থাকবে না তুমি ভাইয়া এখান থেকে আগাইতে পারবে না, তো পরের লাইনে যাবা কিভাবে, আগাইতে পারবে না। তারপরে তোমাকে কি করতে হবে, এখানে সাইন কসের উপরে ভাইয়া তোমারে বর্গ নিয়ে আসতে হবে। আসো কি করতে হবে এর জন্য জানো, একেবারেই সিম্পল, কি করতে হবে জানো, একেবারেই সিম্পল। দেখো তুমি খেয়াল করো তাহলে কি করবা, উভয় পক্ষে একটা বর্গ করে দিবা, উভয় পক্ষে কি করবা একটা বর্গ করে দিবা, কিন্তু তোমাকে আমি বলছি কি যে পাশে একটা ম্যাথ আমি লিখবো, একটু ঝামেলা আছে, সো আমি চাই যে এই দুইটা জিনিসটা যেন তুমি একই সাথে শিখে ফেলো, তোমার যেন কোনো প্রকার প্রবলেম না হয় এবং একইভাবে যেন তুমি মনে রাখতে পারো। হ্যাঁ আরেকটা ম্যাথ আছে ভাই অনেকবার বোর্ডে আসছে, অনেকবার, সেটা হচ্ছে দেখো খেয়াল করো একটু, সাইন থিটা প্লাস কস থিটা এটা ইকুয়াল হচ্ছে কি √2, এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে এবং খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি ক্রিয়েটিভও পাবা, একটু পরে আমরা ক্রিয়েটিভ যখন যাবো এটা ক্রিয়েটিভও পাবা, বাট এটার সাথে কানেক্ট করে কেন করাচ্ছি, সো একটা দিয়ে যেন তুমি দুইটা জিনিসই মনে রাখতে পারো এবং একইভাবে ম্যাথগুলো যেন আমরা সলভ করতে পারি। আসো কি করবো ভাই এবার জানো, এখন ধরো এইখানে যদি আমি আসলে বর্গ করে ফেলি, বর্গ করলে কিন্তু এই ম্যাথ আমার মোটামুটি শেষের দিকে অ্যান্সার যা আসবে একদম কারেক্ট অ্যান্সার তুমি বের করতে পারবা, বাট এইখানেও যদি তুমি ভাই একটু বর্গ করো, এই বর্গ করে দেখা গেছে কি এই ম্যাথটারে সলভ করতে গেলে অনেক সময় অ্যান্সার আসলে ভুল আসে, অ্যান্সারটা কারেক্ট আসে না, মানে যে অ্যান্সার আসার কথা তোমার সেটা আসবে না। তাহলে কি আমার এমন একটা প্রসেস ফলো করা দরকার যেটার এখান থেকে একটা কারেক্ট অ্যান্সার আমি পাবো, একবার নির্ভুল অ্যান্সার আমাকে তো দিতে হবে, নইলে মার্ক পাবো না, তাই না? সিম্পল ব্যাপার। তাহলে আমরা এই প্রসেসটা দেখো, এইটাকে আমরা যে প্রসেসে ফলো করে যে প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা কারেক্ট অ্যান্সার আনতে পারি না, আমরা এই ম্যাথেও সেই একই প্রসেসে কারেক্ট অ্যান্সারে যেতে পারি। তাহলে আমার কথা হচ্ছে এই দুইটা ম্যাথের জন্য যদি আমরা একটা প্রসেস জেনে রাখি, সিম্পল না একদম? আসো সেটা কি একটু দেখি আমরা, একটু খেয়াল করো ভাইয়া, তুমি যেটা করবা এখানে সেটা কি, এই বর্গটাকে এখানে না করে তুমি কি করবা, যে কোনো একটা অনুপাত সাইন কস তোমার যেটা ইচ্ছা যে কোনো একটাকে তুমি একটু পক্ষান্তর করে দিবা, কি করবা আরেকদিকে একটু ট্রান্সফার করে ফেলবা, মানে সাইন কসকে একখানে রাখার দরকার নেই, এদের একটু আলাদা করেই দাও, এদের সম্পর্ক খুব ভালো থাকলেও এদের এখন আপাতত আলাদা করে দাও, যখন তোমার কি আছে এদের উপরে কোনো বর্গ নাই, হ্যাঁ এরা যখন আসলে বর্গ ফ্রি, হ্যাঁ তখন এরপরে ভাইয়া তুমি কি করো, এরপরে তুমি এখানে কি করো স্কোয়ার করে দাও, হ্যাঁ উভয় পক্ষকে কি করো বর্গ করে দাও, তাহলে 1 - cos θ এর উপরে হোল স্কোয়ার, কি করলাম
বর্গ করে দিলাম। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করো একটু ভাইয়া কি হবে। তাহলে এখানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কি হবে, এখানে তুমি দেখো এখন মনে হয় এখানে ভাইয়া তোমার আসলে বর্গের ফর্মুলা অ্যাপ্লাই করা ছাড়া আর তো এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, আর কিছু করতে পারি না তো। তাহলে কি করবো বলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই তো, এটা ছাড়া আর অ্যাপ্লাই করার কোনো ওয়ে তোমার হাতে নাই। তোমার কাছে একটা এখন কোশ্চেন আসতেছে যে এই বীজগণিত আবার সবখানে আসে কেন, বীজগণিতের ফর্মুলা কি এগুলোতে লাগে? ভাইয়া বীজগণিত শুধু এই চ্যাপ্টারটা, তোমার পুরো ম্যাথে বীজগণিতের চ্যাপ্টার লাগবে। ওকে, বীজগণিতের চ্যাপ্টার পুরো ম্যাথেই লাগবে তোমার। সো এই কনসেপ্টটা মাথায় নেওয়া যাবে না যে আমার বীজগণিতের ফর্মুলাগুলা অনুসিদ্ধান্তগুলো মনে হয় অন্য কোনো চ্যাপ্টারে লাগবে না। হ্যাঁ, সব চ্যাপ্টারেই লাগবে। ওকে, এবার আসো ভাইয়া, দেখো এবার খেয়াল করো। এখন কথা হচ্ছে এটা তো সমীকরণ, তাই না? তাহলে সমীকরণের জন্য কি করতে হয়, সমাধানের উপায় কি বলো? সবগুলোকে এক পক্ষে ট্রান্সফার করে আরেক পক্ষে জিরো করে দেন মিডিল টার্ম বা ফর্মুলা যে কোনো স্ট্রাকচার এনে আমরা কি করব, সেখান থেকে আননোনের মান বের করব। এবং আমি কিন্তু তোমাদের অলরেডি এক্সপ্লেইন করছি ভাইয়া, এই সমাধান কথাটার মানে কি বলো তো, আমাদেরকে ত্রিকোণমিতিতে আননোনের মান বের করতে বলতেছে। ত্রিকোণমিতিতে আননোন মানে কি, মানে হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে আমাদের সূক্ষ্মকোণ কিন্তু সবগুলোতে আমি দেখতে পাচ্ছি থিটা। ওকে, আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া, তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার আছে থাকলো ইকুয়াল, খেয়াল করো এইখানে আমি যদি এগুলার একটু যদি ট্রান্সফার করে নিয়ে আসে, ধরো এগুলার আমি একটু ট্রান্সফার করে আনবো, তাহলে এটা 1 হবে মাইনাস, এটা হবে প্লাস 2 কস। আচ্ছা এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটাতে স্কোয়ার তো হবে না, এটাতে স্কোয়ার হবে না। ওকে, আচ্ছা তাহলে এটা কি হবে, আচ্ছা একটু ফ্রেশ করে লিখি এটা। তাহলে একটু খেয়াল করো এখানে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, এটা সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বলো তো ভাইয়া, বি স্কোয়ার। হ্যাঁ, এবার তাহলে কি করবো বলো, সবগুলোকে একদিকে ট্রান্সফার করে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কত হবে ভাইয়া বলো তো, 0, কারণ এই দিক থেকে তো সবগুলো ট্রান্সফার করে এদিকে নিয়ে আসলাম 0। ওকে, এবার একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে কথাটা বলবো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেটা কি খেয়াল করো। আচ্ছা তুমি আমাকে বলো তো ভাইয়া, এই সাইন স্কোয়ার থেকে কি তুমি কজ স্কোয়ারে তুমি ভাইয়া যেতে পারো বা কসে যেতে পারো, কিভাবে সেটা বলো তো। সাইন স্কোয়ার মানে আমরা বলতে পারি, সাইন স্কোয়ার মানে কি বলতে পারি বলো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা বলতে পারি আমরা। তার মানে কি এখানকার সাইন স্কোয়ার থেকে আমরা কিন্তু কজ স্কোয়ারে যেতে পারছি। এবার বলো তো ভাইয়া, এইখানে যে কজ স্কোয়ার তুমি দেখছো, এটার আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই না? এটা থেকে আমি সাইনে যেতে পারি। বাট তুমি আমার বলো তো ভাইয়া, এই কস থেকে কি তুমি কোনোদিনও সাইনে যেতে পারবা? এবং আমরা এখানে যে সাইন কস দেখতে পাচ্ছি, আমি অলরেডি তোমাদেরকে আগেও বলছি যে এই ম্যাথগুলো, সমাধানের ম্যাথগুলো যখন তুমি সলভ করতে যাবা, তখন তোমার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা কি, যে এই যে অনুপাতগুলো, এই সবগুলো অনুপাতকে কি করা, কম্প্রেস করে আমার একটা অনুপাতে কনভার্ট করা। সে হইতে পারে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, মানে যে কোনো একটা অনুপাতে যখন তুমি নিয়ে যাবা, তখন তোমার জন্য কিন্তু মান বের করা বা সমাধান করা, যার সমাধান তোমারই করতে বলতেছে, এই যে থিটা, সূক্ষ্মকোণ থিটা, আলফা, বিটা, গামা, যেগুলোই তুমি বলো, এই সূক্ষ্মকোণগুলো তোমার বের করতে তখন সুবিধা হবে। এখন তুমি আমাকে বলো, আমি চাইলে এই সাইন থেকে এই সাইন স্কোয়ারটারে আমি কজ স্কোয়ার বা কসে কনভার্ট করতে পারছি। তাহলে খেয়াল করো, যদি কসে কনভার্ট করতে পারি, এখানে এই কজ স্কোয়ারটাকে চাইলে আমি সাইনে কনভার্ট করতে পারতেছি। বাট খেয়াল করো তো একটু ভাইয়া, এই মাঝখানে যে কস, এটাতে চাইলে তো আমি সাইনে নিতে পারতেছি না। তার মানে কি দাঁড়ালো, এই কস তো কসই থাকবে। তাহলে কস যেহেতু কস থাকবে, আর আমার সকল ত্রিকোণমিতিক অনুপাতকে একটা অনুপাতে কনভার্ট করতে হবে, তাহলে যেহেতু সকল অনুপাতকে আমার একটা অনুপাতে কনভার্ট করতে হবে, এবং আমি ভাইয়া এখানকার কসটাকে, এখানকার এই কসটারে আমি কি করতে পারতেছি না ভাইয়া, সাইন করতে পারতেছি না, তাহলে আমার এখন চেষ্টা কি থাকবে, বাকি অনুপাতগুলোকে কসে কনভার্ট করা। এবং এটা আমি পারবো কিভাবে, খেয়াল করো তো, তুমি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছ ভাইয়া, এই কস তো কসই আছে, স্কোয়ার থাকুক বাট কস তো। এবার দেখো তো ভাইয়া, এই সাইনটাকে, এই সাইন স্কোয়ারটারও তো চাইলে আমি কসে কনভার্ট করতে পারি। তার মানে কি হলো, আমার সবগুলো অনুপাত কি একটা অনুপাতে কনভার্ট হলো না, কস স্কোয়ার কস কস স্কোয়ার, এই তো। তার মানে আমরা ম্যাথ মোটামুটি মিলাই ফেলতে পারবো। এবার আসো ভাইয়া, তাহলে আমরা একটু নেক্সট লাইনের দিকে একটু প্রসেস করি। হ্যাঁ, খেয়াল করো, একেবারে ম্যাথ শেষের দিকে চলে আসছি। তাহলে এই সাইন স্কোয়ারটা আমার লিখতে হবে 1 মাইনাস কি, কজ স্কোয়ার থিটা। ওকে, মাইনাস 1, এখান থেকে তোমার হবে মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কত হবে ভাইয়া, 0। এবার দেখো সব কস, হ্যাঁ কজ আর কজ স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে, তাই না? তার মানে ওই যে দেখো, এবার তুমি একটু চিন্তা করো, আমাদের যে বীজগাণিতিক রাশিগুলো ছিল, সেগুলোকে আমরা কি করতাম, যেমন এই যে খুব কমন একটা রাশি, এরকম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা ইকুয়াল 0, এটা একটা সমীকরণ ছিল বীজগাণিতের সমীকরণ, তাই না? এটাকে মিল্টন করে খুব ইজিলি আমরা এক্স এর মান বের করতে পারতাম না? কেন বের করতে পারতাম? বিকজ ভাইয়া বলো তো, এখানে কিন্তু এক্স ছাড়া চলক আর কেউ নাই। যখন একটা সমীকরণে ভাইয়া একটা আননোন থাকে, সেটার আমার বের করা সহজ হয়।
এবং এখানে আমাদের আপাতত আননোন বলতে তো আমরা থিটারে বুঝতেছি, চলক বলতে থিটারে ধরে নিচ্ছি, তাই না? কিন্তু সেই থিটাটা কার সাথে আছে ভাইয়া, তারেও তো আমাদের একটু কনসার্ন করা দরকার, সেটা আমাদের একটু কনসার্ন পার্ট হওয়া উচিত। এই জন্য সকল ত্রিকোণমিতিক অনুপাতকে আমাদের একটা অনুপাতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আসো এবার ভাইয়া দেখো, তাহলে কি করবো এবার খেয়াল করো, এখানে কজ স্কোয়ার আছে কয়টা বলো, দুইটা, তাহলে মাইনাস টু কজ স্কোয়ার, কারণ দুজনের সামনেই তো মাইনাস। এরপরে তুমি বলো এখানে প্লাস টু কস থিটা, এরপরে কি হচ্ছে ভাই, এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তো কেটে যাচ্ছে, তার মানে ইকুয়াল জিরো। এই তো ভাইয়া ম্যাথের একেবারেই আমরা লাস্ট স্টেজে চলে আসছি। হ্যাঁ, এবার খেয়াল করো, আচ্ছা এই ম্যাথটা আমি পাশের ম্যাথটা নিয়ে তোমার সাথে একটু পরে আলোচনা করছি। দেখো খেয়াল করো একটু, তাহলে এর পরের লাইনটাতে যদি আমি একটু যাই, খেয়াল করো এখান থেকে আমি মনে হয় মাইনাস টুকে কমন নিতে পারি ভাইয়া, তাই না? আচ্ছা মাইনাস কেন কমন নিব, একটা কথা তোমারে বলি ভাইয়া, ম্যাথ করার ক্ষেত্রে ভাইয়া যদি তোমার সামনে এই ডেঞ্জার মাইনাস কখনো চলে আসে, সামনে চলে আসছে কোথায়, মানে তোমার মাথায় রাখতে হবে এটা আমি ভ্যানিশ করতে চাই, এটা আমি কমন নিব। ওকে, এর কমন নিতে হবে আমার, সামনের দিকে যদি চলে আসে, তাহলে মাইনাস টুকে আমি যে কমন নিব, তাহলে কি হবে, চেঞ্জ হবে না? মাইনাস কি, মাইনাসকে সবসময় আমরা বলি ডেঞ্জার মাইনাস, এর কাজই হচ্ছে কি করা ভাই, সবকিছু লন্ডভন্ড করে দেয়া, তাই না? উল্টাপাল্টা করে দেয়া। তোমাদের ফ্রেন্ড সার্কেলও তো এরকম থাকে, তাই না? ওই যে তাদের দিয়ে একটু মনে রাখো, হ্যাঁ, যে ফ্রেন্ড সার্কেল কেউ কিছু থাকে যাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ, তাদের মধ্যে কি করে ভাই, একটা একটা খুব মানে বাজে সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এটা আমার ফ্রেন্ড সার্কেলও আছে। ওকে, এবার আসো, তাহলে এখানে মাইনাস টু আমি যদি কমন নিয়ে ফেলি, খেয়াল করো এই মাইনাস তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখানে কি থাকবে ভাই বলো, এখানে থাকবে কস স্কোয়ার থিটা। ওকে, আর এখানে কি থাকছে বলো তো, মাইনাস, এখানে কি থাকবে মাইনাস কস থিটা থাকবে। ওকে, এটা ইকুয়াল তাহলে কত হচ্ছে ভাইয়া, জিরো। এবার একটা কাজ করো তো, এই মাইনাসটারে তুমি এদিকে যদি ট্রান্সফার করে ফেলো, তাহলে কি হচ্ছে এখানে বলো, কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা, এটা ইকুয়াল জিরো। ইভেন তো এখান থেকে তুমি কি করতে পারো ভাইয়া বলো তো, কস থিটা কমন নিতে পারো। কেন? বিকজ একটু খেয়াল করো, দুই জায়গাতে কস তো কমন, এখানে একটা কস আছে, এখানে তো দুটা কস, তাই না? তাহলে কস থিটা কমন, তাহলে এখানে কি থাকলো, কস থিটা মাইনাস ওয়ান, এটা ইকুয়াল জিরো। এই তো সিম্পল না? এবার দেখো তো ভাইয়া, যেহেতু এখানে দুইটা অংশের গুণফল আকারে আমরা প্রকাশ করছি এবং তারা ইকুয়াল জিরো, তার মানে এদের প্রত্যেককে ইকুয়াল আমি জিরো বলতে পারি না? ওকে, তাহলে হয় এখান থেকে আমি কি বলতে পারি বলো, হয় বলতে পারি ভাইয়া এখান থেকে কস থিটা ইকুয়াল জিরো, অথবা কি বলতে পারি বলো, কস থিটা ইকুয়াল, এখন প্রশ্ন হচ্ছে আমার তো কসকে বাদ দিতে হবে, আমার কার মান বের করতে হবে ভাইয়া, থিটার মান। তাহলে আমি যে থিটার মানটা বের করতে চাই, তাহলে এইখানে এই জিরো রিপ্লেসমেন্টে আমি কাকে বসাইতে পারি, চিন্তা করো তো, কস কত ডিগ্রির মান জিরো, থিঙ্ক থিঙ্ক, কস কত ডিগ্রির মান জিরো, কস 90 ডিগ্রির মান জিরো ভাইয়া, কস 90 ডিগ্রির মান জিরো। হ্যাঁ, তাহলে খেয়াল করো থিটা ইকুয়াল, তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া, এখানে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, কত হচ্ছে 90 ডিগ্রি। সিম্পল না? ওকে, তাহলে এবার আমাকে বলো তাহলে অথবা কি আছে, অথবা এখানে আমাদের আছে কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে তুমি আমারে বলো ভাইয়া কস থিটা ইকুয়াল কত, ওয়ান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কস কত ডিগ্রির মান ওয়ান বলো তো, কারণ আমার তো থিটার মান বের করতে হবে, কসকে ভ্যানিশ করবো না। ওকে, তাহলে কস কত ডিগ্রি বলো, কস জিরো ডিগ্রির মান ওয়ান ইকুয়াল কত, জিরো ডিগ্রি। এবার দেখো তো ভাইয়া, যে দুইটা তোমার অ্যান্সার আসলো, কি কি অ্যান্সার আসছে বলো, তোমার একটা অ্যান্সার আসছে থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, আর একটা অ্যান্সার আসছে থিটা ইকুয়াল কত, জিরো ডিগ্রি। তোমার কি দুটো অ্যান্সারই কারেক্ট হবে? ইয়েস, কারেক্ট হবে। কেন? বিকজ এইখানে খেয়াল করো ইকুয়াল দেয়া আছে। হ্যাঁ, তার মানে এখানে যদি ইকুয়াল বলা আছে, তার মানে তোমাকে এখানে বলা আছে যে থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন অর ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি 0 ডিগ্রির সমান আসলেও তুমি একসেপ্ট করতে পারবা, 90 ডিগ্রির সমান আসলেও একসেপ্ট করতে পারবা। বাট একটু খেয়াল করো, এই থিটাটার কন্ডিশনটা যদি এরকম এবার বলা থাকতো, তাহলে কি এখানে কোনো একসেপ্টেবল অ্যান্সার আসতো? তাহলে এরকম কোনো অ্যান্সার আসবে না। হ্যাঁ, যেখানে তোমার কোনো অ্যান্সারই নাই, সেরকম কোনো কোশ্চেন ইনশাআল্লাহ তোমার থাকবে না। সো টেনশনের কিছু নাই, আশা করি এই ম্যাথে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এইখান থেকে ভাইয়া আমি মেইন জিনিস তোমার কি বললাম বলো তো, আমার প্রথমে ট্রাই করতে হবে একটা অনুপাতে কনভার্ট করা, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে কি করা, একটা অনুপাতে কনভার্ট করা, এবং আমি দেখব যে এদের মধ্যে কানেকশন আছে কিনা। যেমন তুমি খেয়াল করো, আমরা মেইন সূত্রগুলো যেগুলো পড়ছি, এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, মানে এই স্কোয়ারগুলো এদের দুজনের মধ্যে আছে, তার মানে এদের মধ্যে একটু কানেকশন আছে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। হ্যাঁ, সো এই দুইটা অনুপাত দিয়ে যদি একসাথে একটা ম্যাথ তুমি পাও, তাহলে দেখবা আগে এদের উপরে তোমার বর্গ আছে কিনা, পাওয়ার স্কোয়ার আছে কিনা। স্কোয়ার যদি থাকে, তাহলে যার উপর স্কোয়ার থাকবে না তার মতো সবাইকে বানাবা। কেন? বিকজ স্কোয়ার থাকলে দেখো সাইন স্কোয়ার যেহেতু আছে, সো সাইন স্কোয়ারটাকে তো আমি কজ স্কোয়ারে কনভার্ট করতে পারবো। কজ স্কোয়ার যেহেতু আছে, সো কজ স্কোয়ারটাকে তো আমি চাইলে সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারবো। কিন্তু খেয়াল করো তো, এই ম্যাথে আমাদের যে এখানে কজ আসছিল, খেয়াল করো কি আসছিল, এই যে ভাই এখানে যে কজ আসছিল, এই কজটা তো তুমি সাইনে কনভার্ট করতে পারবে না। তার মানে কি শিখলাম, এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে আমাদের স্কোয়ার বা পাওয়ার এরকম থাকবে না, বর্গ থাকবে না,
আমি তার মতো করে সবগুলোকে বানানোর চেষ্টা করব, তবে আমার খুব ইজিলি এরকম টাইপের ম্যাথগুলো মিলে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো ভাইয়া, তাহলে বাকি ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করি, এবং তার পাশে এখানে যে ইম্পর্টেন্ট ম্যাথটা তোমাকে আমি বলছি, এটা যেহেতু ক্রিয়েটিভে আসবে, সো আমি এটা ক্রিয়েটিভে আলোচনা করে দিচ্ছি, তোমাদের টেনশনের কিছু নাই। এবার আসো ভাইয়া, একটু খেয়াল করো এই জিনিসটা, আমরা অলরেডি 23 নিয়ে তো আলোচনা করে ফেললাম। এবার দেখো ভাইয়া, তুমি এখানকার 24, 25 খুব ইজিলি নিজেই পারবা। আসো একটু হেল্প করি, ওয়েট, জাস্ট ওয়েট। দেখো এবার একটু খেয়াল করো ভাইয়া, এখানে কি আছে তোমার কজ স্কোয়ার, এখানে আছে কি সাইন স্কোয়ার, এইখানে একটু খেয়াল করো ভাইয়া কস থিটা, একটু আগে যে কথা বললাম দেখো তো এটার সাথে মিলে কিনা। তুমি খেয়াল করো ভাইয়া, এখানে কসের সাথে স্কোয়ার আছে, তার মানে তুমি কি চাইলে এই কসটাকে কি সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারবা না? অবশ্যই পসিবল। আবার খেয়াল করো ভাইয়া, এখানে সাইন স্কোয়ার আছে, এটাতে চাইলেই তো তুমি কজ স্কোয়ারে কনভার্ট করতেই পারো, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কসটাকে কি তুমি সাইনে কনভার্ট করতে পারবা? তার মানে কি কস কসই তো থাকবে, তার মানে যেহেতু এই কসটাকে আমি চেঞ্জ করতে পারছি না, খুব মনোযোগ দাও এই জায়গাটায়, কারণ এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, যেটা জানলেই তুমি ম্যাথগুলো সব সলভ করে ফেলতে পারবা। তাহলে এই কসটারে যেহেতু ভাইয়া তুমি চেঞ্জ করতে পারতেছো না, তাহলে তোমার কাজ কি, যতগুলো এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলোকে কসে কনভার্ট করা। তাহলে তোমার কাজ কি ভাইয়া, এই কস এ তাহলে কসই থাকবে, এর তাহলে আমরা চেঞ্জ করতেছি না। এইখানে যে সাইন স্কোয়ার তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই সাইন স্কোয়ারকেই আমরা চেঞ্জ করবো করে কি লিখবো বলো, 1 মাইনাস কজ স্কোয়ার লিখবো ভাইয়া। এই তো, তাহলে দেখো তো এখানে কজ স্কোয়ার, এখান থেকে তোমার কজ স্কোয়ার আসতেছে, এখানে কস, তাহলে দেখো তো ম্যাথ সলভ করা কি খুব কঠিন হয়ে যাবে? জাস্ট নর্মাল, এরপরে মিল টার্ম করা গেলে মিল টার্ম করবো, ফর্মুলা স্ট্রাকচার যদি নিয়ে আসা যায় ফর্মুলা স্ট্রাকচার আনবো। ট্রাই ইট, আই উইশ তোমরা এটা পারবে ইনশাআল্লাহ। ওকে, আর না পারলে তোমাদের সাথে আই স্কুল আছে, তোমাদের তোমরা মেন্টর সাপোর্ট ইনশাআল্লাহ পর্যাপ্ত পাবা। সো যে কোনো প্রবলেমে তোমরা সবসময় পেজে নক করবা, তোমাদের মেন্টররা তোমাদেরকে হেল্প করার জন্য সবসময় মুখিয়ে আছে। ওকে, এবং আই স্কুল থেকে তুমি এই সর্বোচ্চ সাপোর্টটাই পাবা, এবং সেটা আমরা ইনশিওর করবো তোমাদেরকে। ওকে, এবার আসো ভাইয়া, এখানে আমি আরেকটা ম্যাথ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করিনি, সেটা হচ্ছে 26। ওকে, এটা ম্যাথ আরো ইজি, সো টেনশনে কিছু নাই। এবার আসো ভাইয়া, এখানে তুমি একটু খেয়াল করো তো, এখানে ট্যান স্কোয়ার ট্যান থিটা, ওয়াও, তার মানে কি এই ম্যাথ অটোমেটিক আগের থেকে তোমাকে সলভ করে দেয়া। সেটা কিভাবে? কারণ এই ম্যাথে ট্যান ছাড়া কি অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে? আগে যেমন আমরা সাইন কস দিয়ে করলাম, এখানে কি ট্যান ছাড়া অন্য কেউ আছে? না। তার মানে কি, একটু আগে আমি যে প্রসেসের কথা বলছি সেই প্রসেস অনুযায়ী কি এটা সলভ করে না? সো আমাদের যদি একটা অনুপাতই আছে, সো আমরা এখানে জাস্ট কি করবো, কমন নেওয়া গেলে সেগুলোকে আমরা কমন নিয়েই ম্যাথ সলভ করে ফেলবো। দেখো কিভাবে, একটু খেয়াল করো তো, এইখানটা একটু খেয়াল করো তো ভাইয়া, 1 প্লাস রুট 3 এর সাথে এই ট্যান থিটাটা কি আছে, গুণ অবস্থায় আছে, তাই না? সো এই পুরোটা একটু তুমি ক্যালকুলেশন করে একটু গুণ করে দিয়ে দেখো তো কমন নেওয়া যায় কিনা, একটু খেয়াল করো। এবং পয়েন্ট টু বি নোটেড, গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখো এখানে একটা সামনে ডেঞ্জার মাইনাস, হ্যাঁ, বারবার তোমাদের ওই ফ্রেন্ডগুলোই আসতেছে, যারা চায় না তুমি একটু উপরের দিকে উঠো, যারা চায় না তুমি একটু ভালো করো, তাই না? সো তাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে, তাদের ব্যাপারে আমাদের কি থাকতে হবে, খুব বেশি কেয়ারফুল থাকতে হবে যে তারা কিভাবে আমাদেরকে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে আমাদের সামনে দাঁড়ায়, রাইট? সো তারা যেন আমাদের পিছিয়ে যাওয়ার কারণ হতে না পারে, তাদেরকে কি করতে হবে ভাইয়া, রেস্ট্রিক্ট করতে হবে। ওকে, এবার আসো, তাহলে এই যে মাইনাস, ডেঞ্জার মাইনাস, এই মাইনাসটা দিয়েও কি করতে হবে, একই সাথে একে গুণ করতে হবে, কারণ এই যে যেখানে ডেঞ্জার থাকবে সেখানেই তো ভয়, ভয় মানে কি একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসো একই সাথে আমরা কি করব ভাইয়া, এই ট্যান দিয়েও তো এই পুরোটাকে গুণ করবো, 1 কে রুট 3 কে তো গুণ করবোই, তার সাথে কি করবো বলো, তার সাথে আমরা এই মাইনাস দিয়েও কিন্তু গুণ করে ফেলবো। ওকে, এবার আসো, তাহলে -1, খেয়াল করো একটু সহজ করে দেই, তাহলে খেয়াল করো -1, এখানে হচ্ছে মাইনাসের সাথে 1 কে গুণ করলে কি হবে, -1, তার সাথে আবার কি ট্যান থিটা, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এখানে কি বলো, ট্যান থিটা। ওকে, এবার আসো পরেরটা একটু খেয়াল করো, এখানে মাইনাস, তার সাথে হচ্ছে √3, তাহলে -√3, তার সাথে আবার ট্যান থিটাকে গুণ করলে হবে কি -√3 ট্যান থিটা, এরপরে কি ভাইয়া +√3 = 0। এবার দেখো তো ভাইয়া এখান থেকে কোনো কিছু কমন টমন নেওয়া যায় কিনা, একটু সাজায় রাজায় লিখে। আমার মনে হয় যে এখান থেকে ইজিলি আমরা কমন নিয়ে ফেলতে পারি। কিভাবে খেয়াল করো, আচ্ছা এই দুই জায়গা থেকে তুমি মনে হয় ট্যান থিটাকে কমন নিতে পারবা, আর এই দুই জায়গা থেকে তুমি মনে হয় ভাইয়া √3 কে কমন নিতে পারবা, তাহলে তোমার মিলে যাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে ভাইয়া, ট্যান থিটা, তাহলে এখানে কি থাকে বলো, এখানে থাকছে ভাইয়া ট্যান থিটা মাইনাস, এখানে তো ট্যান থিটা চলেই গেল, তাই না? সো এখানে থাকবে আর 1। একটা কাজ করো ভাইয়া, এবার তুমি কি সেটা, এইখানে তুমি মাইনাস দেখতে পাচ্ছ, আমি তোমাকে অলরেডি একটু আগে বললাম, তোমার ভাইয়া রাস্তায় যদি মাইনাস চলে আসে, তোমার কাজই হচ্ছে তাকে কমন নিয়ে কি করা, তাকে একটু সাইড করে রাখা, কারণ সে যদি ডেঞ্জারাস, তো আমাদের যে ফ্রেন্ডরা ডেঞ্জারাস তাদেরকে একটু সাইডে রাখা দরকার তো, তাই না? যেহেতু তারা ডেঞ্জার। হ্যাঁ, আচ্ছা মাইনাস কেও কমন নিব, একই সাথে ভাইয়া √3 কেও কমন নিব, মানে রাস্তার সামনে, ভালোভাবে শুনে রাখো, ভালোভাবে জেনে রাখো, ভালোভাবে বুঝো এই জায়গাটা, সেটা হচ্ছে কি ভাইয়া,
সামনে মাইনাস পড়লেই এরে ভাইয়া কি করবো আমরা, এরে কমন নিয়ে ফেলবো। সিম্পল না? একদম সিম্পল। আসো তাহলে এখন মাইনাস আমি কমন নিলাম, তাহলে ওই যে মাইনাস সবসময় সাইড করে ফেললে কি হবে, একটু বিল্ড আপটা একটু ভালো হবে, তাই না? ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি হবে, একটু কানেকশনটা একটু ভালোভাবে বিল্ড আপ হবে। তাহলে অবশ্যই একটু চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে রুট 3 কে যেহেতু কমন নিয়ে ফেলছি, তাহলে আমারে বলো এটার সামনে ভাইয়া কি ছিল, আমারে বলো ভাইয়া এই যে এটার সামনে এইটুকুর সামনে তুমি কি দেখতে পাচ্ছ, মাইনাস। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে, ট্যান থিটা চলে আসবে। এবার খেয়াল করো এই মাইনাস এই যে ইনফ্লুয়েন্স করতেছে, কি হবে এটা, মাইনাস যেহেতু ইনফ্লুয়েন্স করতেছে তাহলে এই প্লাসটা হয়ে যাবে ভাইয়া মাইনাস। তাহলে এই রুট 3 তো কমন চলে গেছে, কি আসবে 1, কারণ মাইনাসের সবসময় কাজই হচ্ছে একটু ইনফ্লুয়েন্স করা। কোন কাজে ইনফ্লুয়েন্স করে বলো তো, আমি সবসময় বলি খারাপ কাজে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, সো এদের থেকে একটু সাবধান থাকতে হবে। ওকে, এবার আসো দেখো তো, এবার দুই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গাটা আর এই জায়গাটা একটু খেয়াল করো। এখানে পদ কয়টা ভাইয়া, তোমার যদি বলি এটা একটা পদ পুরোটা, এটা একটা পদ আর এটা একটা পদ। হ্যাঁ, পদকে আবার চিন্তা না পারলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, এরকম প্লাস মাইনাস দিয়ে যতগুলো আলাদা আলাদা জায়গা থাকবে সবগুলোকে আমরা একটা করে পদ ধরবো। তার মানে এই পুরোটা একটা তোমার পদ হবে, এটা একটা পদ। দেখো তো ভাইয়া এই দুইটা পদে তুমি একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা পদে কি কোনো কিছু কমন নেওয়ার মতো আছে? অবশ্যই আছে। তুমি কি বলবা, এই অংশটুকু ট্যান থিটা -1, এখানে হচ্ছে ট্যান থিটা -1, তাহলে এটা কমন নিয়ে ফেলো। তাহলে এখানে আমাদের ট্যান থিটা -1 কমন হিসেবে আসবে, আর আনকমন কি ভাইয়া, ট্যান থিটা -√3 ইকুয়াল হচ্ছে 0। তুমি আমারে বলো তাহলে হয় অথবা দিয়ে এবার লিখতে পারি। কেন লিখতে পারি, বিকজ এখানে দেখো দুইটা অংশের কি গুণফল ইকুয়াল 0, রাইট? তার মানে আমি বলতে পারি কি, ট্যান থিটা -1 ইকুয়াল 0, ট্যান থিটা ইকুয়াল তাহলে কত হবে ভাইয়া 1। এখন আমারে তুমি বলো আমার মান বের করতে হবে কি, মানে সমাধান, মানে আমার থিটার মান বের করতে হবে। সিম্পল না? ওকে, এবার আসো ভাইয়া, তাহলে দেখো এখান থেকে তুমি আমারে বলো ট্যান কত ডিগ্রির মান ভাইয়া, তুমি বলবা ট্যান 45 ডিগ্রি। ওকে, তাহলে আমারে তুমি বলো তো ভাইয়া এখান থেকে থিটা কত আসলো, থিটা ইকুয়াল তোমার আসলো ভাইয়া 45 ডিগ্রি। সিম্পল না? তাহলে আরেকটা অংশ থাকে, তাহলে অথবা দিয়ে সেটারেও লিখে ফেলি। তাহলে কি সেটা বলো, আমাদের একটা থাকছে ট্যান থিটা -√3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো, ট্যান থিটা ইকুয়াল √3। তাহলে আমাকে তুমি বলো তো ট্যান থিটা ইকুয়াল ট্যান কত ডিগ্রির মান √3 ভাইয়া, তুমি বলবা ভাইয়া 60 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো তো থিটা ইকুয়াল কত হবে, 60 ডিগ্রি। বোথ সাইড থেকে ট্যান বাদ দিয়ে দিলাম। সিম্পল না? এই তো দেখো, তাহলে আমরা এখান থেকে থিটা দুটো অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে থিটা কত ভাইয়া, একটা 45 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা কত 60 ডিগ্রি। একদম সিম্পল না? আশা করছি এই ম্যাথে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়, যদি তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং নিজের থেকে প্র্যাকটিস করো। কোন ম্যাথগুলো ভাইয়া, এই যে ম্যাথগুলো, হ্যাঁ এগুলো বারবার করে প্র্যাকটিস করবে। এবং তোমাকে আমি অলরেডি বলছি যে এই ম্যাথ কতটা বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার এক্সামে এই ম্যাথ থাকবেই। যতগুলো পারো, তোমার বইয়ে যত ফাঁকা জায়গা আছে ভাইয়া সবগুলো স্টার্ট দিয়ে ভরে রাখতে পারো, কারণ এই ম্যাথ তোমার পরীক্ষায় আসবেই। ওকে, তাহলে এখন আসো একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারের মোটামুটি তোমাদের শেষ, তাই না? একবারে অনুশীলনী যতগুলো কোশ্চেন আছে আমি মোটামুটি শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসো তুমি এই যে বেসিক ক্লাসগুলো যে করলা ভাইয়া, এটার উপর বেস করেই আসলে আমরা এখন কি করবো জানো, এই যে তোমার চ্যাপ্টারের ক্রিয়েটিভ আছে 3টা, দেখো খুব ইজিলি এই ক্রিয়েটিভগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করে ফেলবো। এবং তুমি 9.1 এর ক্লাসটা যেহেতু খুব ভালোভাবে করে আসছো, এবং যদি কেউ ভালোভাবে না করে থাকো, তাহলে আগে তোমার কাজ হচ্ছে 9.1 এর ক্লাসটা করা। বিকজ 9.1 করলে তুমি এরকম ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার অনেকগুলো টোটকা পেয়ে যাবা, এবং তোমার বেসিকটা যদি স্ট্রং থাকে এরকম কোশ্চেন সলভ করা তোমার জন্য খুব একটা কঠিন কিছু হবে না, কথা দিচ্ছি। ওকে, আসো যারা অলরেডি 9.1 এর বেসিক ক্লাসটা করছো, বেসিক ক্লাস প্লাস 9.1 এর যে অনুশীলনী ক্লাস, তারা অলরেডি ভাইয়া এগুলো তাদের অলরেডি পানি পানি হয়ে গেছে, আমার বিশ্বাস অলরেডি এগুলো তোমাদের পানি পানি হয়ে গেছে। এবার আসো আমরা এই ক্রিয়েটিভটাকে নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো কি দেখতে পাচ্ছ এখানে, যে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে কি বুঝতেছো, যে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে, তাই না? কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে তাকেই তো সমকোণী ত্রিভুজ বলে। এবং তার থেকেও বড় কথা, আমরা অলরেডি জেনে আসছি যে ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা সমকোণী ত্রিভুজ ছাড়া কিছু না, তাই না? তার মানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ধরো একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে ফেললাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কোন কোণটাকে আসলে এখানে যে সমকোণটা দেখতে পাচ্ছ তোমরা, এই কোণটাকে আসলে আমি কি নাম দিব? এবিসি কি যে কোনো নাম দিতে পারি র্যান্ডমলি? না, কারণ এইখানে তোমাকে অলরেডি বলে দিছে কোণ বি 90, তার মানে এই কোণটাকেই ভাইয়া তোমার 90 ধরতেই হবে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে তুমি এটারে এ বলবা নাকি সি বলবা, এটা ডিপেন্ডস আপন ইউ। ওকে, এটাকে তুমি ভাই এ বলবা নাকি সি বলবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। সো এই দুইটাকে নিয়ে, মানে এই সূক্ষ্মকোণ দুইটাকে নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। তাহলে প্রবলেমটা হচ্ছে এটারে নিয়ে, কারণ তুমি যদি বি কে ভাইয়া যদি সূক্ষ্মকোণ বি কে যদি তুমি সমকোণ না দাও,
বি কে সমকোণ না দিলেই তোমার প্রবলেম, হ্যাঁ, কারণ তুমি কোশ্চেন কেন ফলো করতেছো না, মার্ক কি পাবা? কখনোই দিবে না। ওকে, এবার আসো তাহলে ভাই এর পরের অংশটুকু একটু দেখি কি বলছে। এ বি ইকুয়াল বলছে তোমার 5, এ বি কত? তাহলে খেয়াল করে এ বি কে বলছে এখানে 5 ধরলাম। ওকে, বিসি কত বলছে ভাইয়া? বিসি বলছে 12, একটু খেয়াল করো বিসি হচ্ছে 12। ওকে, এবার দেখো তাহলে দুই বাহুর দৈর্ঘ্য দেয়া। এখন আমার কথা হলো ভাইয়া, আমি উদ্দীপকটা শুধু পড়ছি, হ্যাঁ, আমি এখনো কোনো কোশ্চেনই পড়ি নাই, যাইও নাই কোনো কোশ্চেনের দিকে। বাট তুমি আমাকে বলো একটু অ্যানালাইসিস করি আগে, উদ্দীপক অ্যানালাইসিস ভালোভাবে করলে তোমার ভাইয়া কোশ্চেন অ্যান্সার করতে খুব ইজি হবে, কারণ যে যে ইনফরমেশনগুলো তোমার দেয়া এবং তুমি যদি আরো এক্সট্রা কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারো সেটা তোমাকে অবশ্যই ক্রেডিটে হেল্প করবে। তুমি আমাকে বলো এবার এই বাহুর দৈর্ঘ্য আমি বের করতে পারবো? এটা তো অতিভুজ, তাই না? তাহলে পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি ভাইয়া? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এরকম কিছু হয়। এখন এ বি আর বিসি এর মধ্যে একজন তো ভূমি একজন তো লম্ব হবেই মাস্ট, তাই না? যদিও লম্ব আর ভূমিটা কার উপরে ডিপেন্ড করে বলো তো? আমাদের অবশ্যই সূক্ষ্মকোণের উপরে, যে কোন সূক্ষ্মকোণ সাপেক্ষে আমি চিন্তা করতেছি, তাই না? ওকে, তাহলে আমাকে বলো এসি এর মান আমি যদি বের করতে চাই তাহলে কি হবে ভাইয়া বলো? আমি এসি এর মান বের করতে চাই, নট এসি স্কোয়ার, তাহলে এসি ইকুয়াল রুট ওভার এ বি এর মান কত ভাইয়া? 12 এর উপর স্কোয়ার প্লাস আমাকে বলো বিসি এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে ভাইয়া 5, হ্যাঁ, বলো এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে ভাইয়া 5 এর উপর স্কোয়ার বলবা। বিসি এর মান কত ভাইয়া? 12 এর উপর স্কোয়ার। তাহলে তুমি আমাকে বলো এখন কত হচ্ছে? 25 প্লাস 144, এটা কত? 169 রুট ওভার 169 মানে কি 13। তার মানে আমি বুঝতে পারলাম ভাইয়া এই মানটা হবে 13। এবং কেন বের করলাম? বিকজ এই তিন বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তো আমরা অনেক কিছুই বের করতে পারি, তাই না? এবার আসলে একটু কোশ্চেনটা পড়ি কি বলছে। এই দেখো কতই তোমাকে বলছে অতিভুজের মান বের করো। তাহলে খেয়াল করো ভাইয়া আমরা অলরেডি ক নাম্বার কোশ্চেন সলভ করে ফেলছি। এই যে অতিভুজের মান বের করে ফেললাম 13। এটা কি হবে? একক কি হবে? দেখো এখানে কি আছে? একক সেন্টিমিটার। তাহলে অবশ্যই ভাইয়া তোমাকে এখানে সেন্টিমিটার একক দিতে হবে। তুমি চাইলে মিটারে প্রকাশ করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এবার আসো খতে কি বলছে খেয়াল করো। তোমাকে বলছে সি ইকুয়াল থিটা হলে, এবার খেয়াল করো এই সি কোণটারে তোমার এবার থিটা ধরে নিতে বলছে, সূক্ষ্মকোণ সি কে ধরে নিতে বলছে এবার, হ্যাঁ, থিটা। তাহলে বলছে তোমাকে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। কি বের করতে বলছে? মান। এবার তুমি আমারে বলো তো আমরা যেখানে কোশ্চেনটাতে সলভ করলাম কি করলাম বলো তো? এ বি এর মান আমাদের কোশ্চেনে দেয়া ছিল, রাইট? আর বিসি এর মান কত বলা ছিল ভাইয়া? 12। আর এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করলাম। তিন বাহুর দৈর্ঘ্য যদি আমি জানি, আমার এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এদের যে কোনো মান আমি বের করতে পারবো না? আচ্ছা, এখন কোশ্চেন আমাকে কার কার বলছে? কোশ্চেন তো সবগুলোর চায় নাই, কোশ্চেন যতটুকু চাইছে ততটুকুই তো বের করবো, তাই না? এক্সট্রা বের করতে গেলেই সমস্যা ভাই, যে কোনো কিছুতে এক্সট্রা জিনিসই সমস্যা, হ্যাঁ। ওকে, আচ্ছা দেখো তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইন থিটার মান কত বলো? আমি খ নম্বর কোশ্চেন ধর অ্যান্সার করতেছি, খুব শর্টকাট, হ্যাঁ। ওকে, দেখো তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি বলো? সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই কি ভাইয়া? অতিভুজ। ওকে, তাহলে আমাকে বলো তো এই ত্রিভুজ থেকে আমি লম্বের মান কত পাচ্ছি যখন আমাদের সি সূক্ষ্মকোণ ধরে নিছি, এর বিপরীত বাহু কে? এবি। তাহলে এবি হচ্ছে আমাদের লম্ব, তাহলে এবি বাই আমাকে বলো অতিভুজকে ভাইয়া এসি। আমাকে তুমি বলো এবি এর মান কত? এবি এর মান হচ্ছে ভাইয়া তুমি বলবা 5। ভাইয়া অতিভুজ এসি, এসি এর মান কত ভাইয়া? তুমি বলবা এখানে 13। তাহলে খেয়াল করো আমাদের অলরেডি কিন্তু সাইন থিটার মান ফাইন্ড আউট হয়ে গেছে। ওকে, এবার আসো তোমারে বলছে ভাইয়া কস থিটা। তাহলে কস মানে কি ভাইয়া? তুমি জানো ভূমি বাই অতিভুজ, তাই না? ওই যে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, এভাবে একটু মনে রাখবা। ওকে, এবার আসো ভাই এখানে ভূমি কি বলো? ভূমি হচ্ছে থিটা সূক্ষ্মকোণ সাপেক্ষে, মানে সি সূক্ষ্মকোণ সাপেক্ষে ভূমি তোমার হবে বিসি। ওকে, এখন দেখো অতিভুজ কি? অতিভুজ তো এই যে এসি, কারণ অতিভুজ তো কখনো চেঞ্জ হবে না, হ্যাঁ। তাহলে ভূমির মান কত বলো? ভূমির মান হচ্ছে তোমার 12, আর অতিভুজ এসি এর মান কত ভাইয়া? 13। এই তো, তাহলে তুমি দুটা মান পেয়ে গেছো। এখন তুমি মান দুইটাকে যদি এই জায়গায় বসাও, দেখো তো তুমি ম্যাথ মিলাইতে পারো কিনা। দেখো খেয়াল করো একটু, তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটার মান তুমি পেলা 5 বাই কত ভাইয়া? 5/12 প্লাস কস থিটার মান কত পেলা বলো? কস থিটা হচ্ছে 12/13। এবার ভাইয়া আমাকে বলো, আচ্ছা 5/3, আচ্ছা এখানে তুমি সাইন থিটার মানটা বসাও। তাহলে আমাকে বলো সাইন থিটার মান কত ভাইয়া? 5/12, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটার মান কত ভাইয়া? 5/13 প্লাস আমাকে তুমি বলো সাইন থিটার মান বসালাম, তাই না? কস থিটা কত বলো ভাইয়া? কস থিটা হচ্ছে 12/13, হ্যাঁ। এখানে কি লসাগু নেওয়া যায়? যদি আমি লসাগু নেই, খেয়াল করো তো 13 যদি লসাগু হয় আমার উপরে কত হবে? 5 + 12 হুইচ মিনস 17 বাই কত? 13। সিম্পল না? এই তো একদম সিম্পল ওয়েতে আমরা খ অ্যান্সার করে ফেলছি। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো তো ভাইয়া এই গ নাম্বার কোশ্চেনটাকে আমরা যদি সলভ করতে যাই, হ্যাঁ, এবার আমাকে কি বলছে দেখো তো? সেক স্কোয়ার এ। এবার কিন্তু এ কে আমাদের ভাইয়া কি বলছে? সূক্ষ্মকোণ ধরতে হবে, হ্যাঁ। তাহলে এ কে যদি আমি এবার সূক্ষ্মকোণ চিন্তা করি ভাইয়া, তাহলে একটু খেয়াল করো। তাহলে এ কে যদি আমি সূক্ষ্মকোণ চিন্তা করি তাহলে সেক এর মান আমাকে বের করতে হবে। তাহলে সেক এ বের করতে পারলে আমি সেক স্কোয়ার বের করতে পারবো, সিম্পল। এবার কোসেক এ,
আগে কোসেক এ বের করবো, দেন তাকে স্কোয়ার করে দিলেই হবে। তুমি আমাকে এখন বলো ভাইয়া এখান থেকে সেক এ এর মান কি হবে? সেক এ, তাহলে আমরা জানি কস, কস জানলেই তো আমরা সেক বের করতে পারবো, তাই না? আচ্ছা খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে আগের ম্যাথে কিন্তু আমাদের ভাইয়া এখানে এই থিটা কোনটাকে ধরছিল বলো তো? সি কে। এবার কিন্তু সূক্ষ্মকোণ চেঞ্জ হয়ে গেছে, সো আগের মানগুলোকে এখানে টেনে আনলে কিন্তু এবার ভুল হয়ে যাবে। হ্যাঁ, সো আগের মানগুলোকে টেনে আনা যাবে না। ওকে, তাহলে এবার আসো সেক। তাহলে সেক কোথা থেকে আসবে বলো তো? কস থেকেই নিয়ে আসতে পারি আমরা। তাহলে কস ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে আমাকে বলো, অতিভুজ তো কখনো চেঞ্জ হবে না, অতিভুজ তো সবসময় এসি, বাট এ সূক্ষ্মকোণ সাপেক্ষে আমাদের ভূমি কি হবে বলো তো? এ যখন এবার তোমার ভাইয়া সূক্ষ্মকোণ হচ্ছে এ কে এবার ধরে নিছে, তাহলে ভূমি হবে এবার তোমার কি? এ বি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু তো সবসময় লম্ব, তাই না? তাহলে আমাকে বলো তো ভাইয়া এসি এর মান কত? এসি হচ্ছে তোমাদের 13 ডিভাইড বাই এবি এর মান কত? এবি হচ্ছে তোমাদের 5। এবার এটাকে জাস্ট তুমি কি করবা ভাইয়া? এটাকে শুধু স্কোয়ার করে দিবা। তাহলে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে তোমার কি করতে হবে? মানটাকে স্কোয়ার করে দিতে হবে। তাহলে 169 বাই কত হবে? 25। এবং সিমিলার প্রসেস তুমি আগে এখান থেকে কি বের করো? আগে ভাইয়া কোসেক এ বের করো। তাহলে কোসেক এ মানে কি বলো? তাহলে আগে সাইন মনে করো না, সাইন হচ্ছে কি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। সিম্পল সিম্পল। অতিভুজ কি বলো? অতিভুজ হচ্ছে এসি বাই, এবার লম্ব কি বলো? এ কোণের, খেয়াল করো ভাইয়া, এ কোণের সাপেক্ষে আমি যদি চিন্তা করি তাহলে তার বিপরীত বাহু কি? বিসি। তাহলে এটা হবে বিসি, কারণ অতিভুজ বাই লম্ব হচ্ছে আমাদের কোসেকের মান। তাহলে আমাকে বলো এসি এর মান কত? এসি তো হচ্ছে 13, আর আমাদের বিসি এর মান কত ভাইয়া? 12। তাহলে তুমি কি বলবা? এটাকে যদি তুমি এখন বর্গ করে দাও, ধরো এই কোসেকটাকে যদি তুমি স্কোয়ার করে দাও, তাহলে এখানে কত হবে? 169 বাই 144। এখন এই দুইটারে একবার তোমার কি করতে হবে ভাইয়া? খেয়াল করো তো একটু, এখানে কি বলছে? একবার তোমার কি করতে হবে? দুইটারে একবার যোগ করতে হবে বর্গের মান, এই দুইটারে তোমার গুণ করতে হবে। তুমি গুণ করে দেখবা মান তোমার সেম আসতেছে, সো টেনশন নট। ওকে, এবার আসো এরপরে ভাইয়া তোমার বইয়ের 29 নাম্বার যে ক্রিয়েটিভ, এটাতে একটু যাই। হ্যাঁ, কি বোর হচ্ছ? ওয়েট, চ্যাপ্টার শেষের দিকে, এবং চ্যাপ্টারের শেষে তো তোমাদের জন্য কিছু এক্সক্লুসিভ কিছু থাকবেই, মাস্ট। এবং সব চ্যাপ্টারে শেষে কিছু এক্সক্লুসিভ জিনিস তোমরা পাবা, যেটা তোমাদেরকে এই টেস্ট পরীক্ষায় খুবই হেল্প করবে এবং কনফিডেন্ট দিবে এবং কনফিডেন্স দিবে। ওকে, আসো তাহলে এই যে 29 খুব ইজিলি আমরা সলভ করে ফেলবো। হ্যাঁ, টেনশনে কিছু নেই। এবার আসো, তোমাকে কি বলছে কোশ্চেনে? খেয়াল করো, প্রদত্ত চিত্রের আলোকে এসি এর মান নির্ণয় করো। একটু চিত্রটা একটু খেয়াল করো তো ভাইয়া। এবার একটু ভালো করে অ্যানালাইসিস করলে তুমি দেখবা এই বিটাকে কিন্তু তারা 90 ডিগ্রি কোণ দিয়ে দিছে, এবার চিত্র এঁকে দিছে। ওকে, এখানে দেখো এ কোণ, এ কোণটার নিচের দিকে একটু দেখো তো ভাই, এখানে কি বলছে? এক্স প্লাস ওয়াই। খেয়াল করছো? তার মানে এখানে একটা জিনিস আমরা বলতে পারি, এ কোণ যে কথা, এক্স প্লাস ওয়াইও তো একই কথা, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম ভাইয়া, তুমি একটু চিন্তা করো তো, ধরো এই এ কোণের জায়গায় এখানে যদি তোমার এক্স প্লাস ওয়াই না দিয়ে যদি তোমার এরকম 30 ডিগ্রি দিত, তুমি কি ধরতা? এটা 30 ডিগ্রি ধরতা না? তো এখন ধরো 30 নাই, এখন আমার এক্স প্লাস ওয়াই আসছে। ধরো এই সি এর জায়গায় ভাইয়া আমার যদি 60 ডিগ্রি দিত, আমি কি সি রে কি 60 ধরতাম না? তাহলে এখন 60 দেয়নি, আমার দিছে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ধরতে আমার সমস্যা কোথায়? সিম্পল না? তার মানে আমি দেখো এই কোশ্চেনের জন্য এর রিপ্লেসমেন্টে খুব মনোযোগ দাও, এ কোণের রিপ্লেসমেন্টে আমি এক্স প্লাস ওয়াই ধরতে পারি, সি কোণের রিপ্লেসমেন্টে আমি এক্স মাইনাস ওয়াই ধরতে পারি। হ্যাঁ, যেটাকে আগে আমরা ধরো ওই যে ধরো থিটা আলফা এরকম কিছু সংকেত দিয়ে প্রকাশ করা হইতো, তাই না? সো এবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দিছে। ওকে, নো প্রবলেম। আবার দেখো ভাই এখানে দুটো মান দেয়া আছে, একটু খেয়াল করো তো কি কি মান? এ বি এর মান আছে তোমার কি 1, এবং বিসি এর মানটা একটু খেয়াল করো ভাইয়া √3। দুইটা মান অলরেডি তোমার দেয়া। তাহলে তুমি তো জানো যে এটা 90 ডিগ্রি যেহেতু আছে এখানে একটা ত্রিভুজ, অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে তার এসি এর মান পাবো। কেন এসি এর মান বের করবো? বাবার কোটা কেন বলছি, এই কথাটা কেন বলছি, তার পিছনের কারণ হলো ভাইয়া, তুমি যদি 3 বাহুর দৈর্ঘ্য জানো, তো তুমি তো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবা যে কোনো সূক্ষ্মকোণ সাপেক্ষে। সিম্পল না? এই জন্য আমরা কোশ্চেন পড়ার আগেই ধরো আমরা এসি এর মানটা বের করে ফেলবো। ওকে, তাহলে ধরো এসি এর মানটা তুমি যদি বের করো, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে বলো? তাহলে তুমি এখানে লিখতে পারবা এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এ বি বিসি এর মধ্যে কে লম্ব হবে এটা আমাদের একটু পরে নির্ধারিত হবে। হ্যাঁ, কোশ্চেন আমাকে বলবে যে আমি কোন কোন সূক্ষ্মকোণ সাপেক্ষে আমরা এখানে মান নির্ণয় করবো। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমাদের এ বি এর মান কত? আমরা এসি যদি বের করতে চাই, এসি বের করতে চাই, হ্যাঁ আমরা এসি যদি বের করতে চাই, তাহলে খেয়াল করো তো ভাইয়া এ বি এর মান কত? তাহলে এখানে √ওভার হবে। তাহলে আমাদের খেয়াল করো এ বি এর মান কত? এ বি হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার। বিসি এর মান কত? √3, √3 এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে যদি কেটে যায় তাহলে কত হবে? 1 + 3 মিন্স 4। কত? 4, 4, 4 কে রুট করলে কত হবে ভাইয়া? 2। তার মানে বুঝলাম যে এই এসি এর মানটা হবে 2। ইভেন খেয়াল করো তোমার ক নাম্বার কোশ্চেনে কিন্তু অলরেডি তাই বলছে, আমরা অলরেডি এটা সলভ করে ফেললাম। ওকে, সিম্পল। এবার আসো ভাইয়া খতে কি বলছে। খ দেখো, খতে তোমাকে বলছে tan a + tan c। তার মানে খেয়াল করো এখানে কিন্তু দুইটা সূক্ষ্মকোণকেই ধরা হয়েছে, এ কেও ধরা হয়েছে,
সি কেও ধরা হয়েছে, তাহলে একবার tan a কে আমরা সূক্ষ্মকোণ হিসেব করে tan এর মান বের করব, একবার সি কে সূক্ষ্মকোণ ধরে কি করব আমরা tan এর মান বের করব। ওকে আসি তাহলে দেখো তো। আচ্ছা আমাকে যখন বলছে এখানে খেয়াল করো, আমি কিন্তু এবি এর মান জানি চিত্র থেকে, তাহলে চিত্র থেকে কি লিখতে পারি, এবি হচ্ছে 1। আমাকে তুমি বলো ভাইয়া বিসি এর মান কত, বিসি এর মান তুমি জানো √3, এবং আমরা ক হতে যে বের করলাম এইভাবে লিখতে পারো তুমি ক হতে পাই। হ্যাঁ তাহলে ক থেকে কি পাইছি, ক থেকে আমরা অতিভুজ এসি এর মান বের করছি ভাইয়া 2। এবার তুমি আমাকে বলবা যে tan এর মানটা কি হবে বলো, চিন্তা করো একটু tan এর মান কি হবে। আচ্ছা দেখো ভাইয়া, যখন এ আমাদের সূক্ষ্মকোণ, এটাকে আমি যখন সূক্ষ্মকোণ বিবেচনা করছি তার মানে লম্ব হবে আমাদের বিসি, আর tan অনুপাতটা মানে জানো কি ভাইয়া, টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, তার মানে লম্ব কে বলো, লম্ব হচ্ছে বিসি, ভূমি কে ভাইয়া, ভূমি হচ্ছে তোমার এবি। এখন আমারে তুমি বলো তো বিসি এর মান কত, বিসি এর মান তুমি বলবা ভাইয়া √3। হ্যাঁ বিসি এর মান কত, √3। এন্ড তুমি আমারে বলো এবি এর মান কত, এবি এর মান 1। সিম্পল, তার মানে এই মানটাকে তুমি বলতে পারো ভাইয়া √3। ওকে এখন আসো, এবার তো আমার tan c এর মান বের করতে হবে তাই না। সো tan c কিউব, একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে আমি এখন tan c এর মানটা বের করব। তাহলে c যখন তোমার সূক্ষ্মকোণ, তার মানে tan মানে কি, লম্ব বাই ভূমি, তো সবসময় তো লম্ব বাই ভূমি, বাট যখন তুমি c কে সূক্ষ্মকোণ ধরে নিচ্ছ, খেয়াল করো ভাইয়া, যখন তুমি এই c যখন তোমার সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহুটা কি এবার এবি, তার মানে কি হবে এবার টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, বাট এবার হবে তোমার এবি বাই কি হবে বলো তো, এবি বাই হবে তোমার এবার বিসি। সিম্পল, কারণ এবার তুমি সি সূক্ষ্মকোণ সাপেক্ষে tan এর মান বের করতেছো তাই না। তাহলে আমাকে বলো তো এবি এর মান কত হবে, এবি এর মান তুমি দেখতে পাচ্ছ 1, এবং দেখো বিসি এর মান কত √3। সিম্পল না, দেখো তো। তাহলে এখন তোমাকে মান বের করতে বলছে কার, অতএব তাহলে তুমি বলবা এখানে প্রদত্ত রাশি। হ্যাঁ তাহলে প্রদত্ত রাশিটা কি, আমারে বলছে tan a প্লাস কি tan c। সিম্পল, tan এর মান কত ভাই বলো, tan এর মান তো তুমি অলরেডি বের করছো এখানে কত √3। ওকে সিম্পল, প্লাস আমারে বলো tan c এর মান কত বের করলা 1/√3। জাস্ট একটু লসাগু নাও, তাহলে √3 লসাগু হলে এখানে কি হবে ভাইয়া √3 × √3, হুইচ মিন্স একটা 3, বাট আমি লাইনটাকে স্কিপ করলাম না, তোমাদের যদি কারো বুঝতে প্রবলেম হয়। হ্যাঁ এই জন্যই আমি কি করলাম যে লাইনটাকে স্কিপ না করে এক লাইন বেশি করি, সমস্যা নেই। হ্যাঁ না বুঝার থেকে ভাইয়া এক লাইন বেশি করলে তো কোনো প্রবলেম নাই, রাইট। আচ্ছা এখানে কি করতে পারি ভাইয়া বলো তো, এখানে 1 তাই না, কারণ √3 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 কে গুণ করলে হবে 1। ওকে এবার দেখো ভাইয়া এখানে কত হচ্ছে, √3 কে গুণ করলে হবে 3 প্লাস 1/√3, তাহলে কত হচ্ছে ভাইয়া 4/√3, হুইচ ইজ দ্য আনসার। এই তো সিম্পল, তো tan a প্লাস tan c এর যোগফল আমরা বের করে ফেললাম। সিম্পল না একদম। ওকে ভাইয়া এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনের মতো কোশ্চেন বোর্ডে বেশ কয়েকবার আসছে, সো এটারও 5 স্টার দিয়ে রাখতে পারো। ওকে কারণ এই কোশ্চেনটাও তোমাদের আসার এনাফ পসিবিলিটি আছে। এবার আসো, এখানকার গ নাম্বারটাকে আমরা একটু সলভ করব। গ দেখো তোমাকে বলছে এক্স আর ওয়াই এর মান বের করো। হ্যাঁ সিম্পল জিনিস কিন্তু ভাইয়া, খেয়াল করো, এই এ মানে কি ভাইয়া বলো তো, এ মানেই কিন্তু x প্লাস ওয়াই, এই সি মানে কি বলো তো, সি মানে x মাইনাস ওয়াই। তার মানে কি, তুমি এ সূক্ষ্মকোণ সাপেক্ষে যদি কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে নাও, যেমন ধরো তুমি অলরেডি ভাইয়া কি করছিলা, এই খ নাম্বার কোশ্চেনে কি তুমি tan এর মান বের করছিলা, তার মানে তুমি আমারে বলো তো এই এর রিপ্লেস করে আমি চাইলে কি এখানে x প্লাস ওয়াই ইকুয়াল সেই মানটা আমি লিখতে পারবো না। আবার তুমি খেয়াল করো তো ভাইয়া, তুমি কি করছো এবার tan c এর মান তুমি কিন্তু খতে বের করছিলা। হ্যাঁ তাহলে tan c কে আমি রিপ্লেস করে ভাইয়া আমি কি লিখতে পারি বলো, c মানে কি x মাইনাস ওয়াই না, এই যে চিত্রে আমি দেখতে পাচ্ছি x মাইনাস ওয়াই। সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ কঠিন কিছু নয়। এবার দেখো তো ভাইয়া, তুমি যে খতে সলভ করলা সেই মান তুমি ইউজ করতে পারো এখানে tan a tan c। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমি এ সি দুইটা ত্রিকোণমিতিক এ সি কোণকে কেন ধরবো, এ সি কোণ কেন আমি ধরতে হবে আমাকে, না ধরলে কি সমস্যা ভাইয়া, তোমার তো আসলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানে তো তুমি দেখতে পাচ্ছ না, এই দুইটা ছাড়া তো তুমি এক্স আর ওয়াই একটা সমীকরণ থেকে বের করতে পারবে না, কারণ দুইটা আননোনকে একটা সমীকরণ থেকে বের করা যায়, তাহলে তো আমি একটা কোণ সাপেক্ষেই বের করতে পারতাম যদি আননোন একটা থাকতো, কিন্তু এখানে আননোন আমাদের দুটা। ওকে এখানে যদি এক্স প্লাস ওয়াই না থাকে শুধু এক্স থাকতো, কত শুধু এক্স, আমি কিন্তু একটা ত্রিকোণমিতিক অনুপাত একটা কোণকে ব্যবহার করি এক্স এর মান বের করে ফেলতে পারতাম, বাট তোমার এখানে আননোন হচ্ছে দুইটা এক্স আর ওয়াই। হ্যাঁ এই জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া, এও ধরতে হবে সিও ধরতে হবে। হ্যাঁ তাহলে খেয়াল করো, তুমি অলরেডি ভাইয়া গতে অলরেডি সলভ করে আসছো tan a লম্ব বাই ভূমি কত ছিল বলো তো, তারপর একটু দেখো এখানে এ যখন তোমার সূক্ষ্মকোণ, লম্ব কোণটা বলো বিসি, তাহলে লম্ব হচ্ছে √3 আর ভূমি কত 1। হ্যাঁ এই যে ভূমি 1, তাহলে এখানে তুমি বলতে পারো √3 বলতে পারো। হ্যাঁ √3/1 মানে তো √3 তাই না। তাহলে আমার এখন তুমি বলো তো ভাইয়া, এই যে এক্স প্লাস ওয়াই আমার ট্যানটারে যদি আমি বাদ দিতে চাই অবশ্যই সেটা পারবো কিভাবে, এই যে খেয়াল করো
এখানে যে আমাদের আছে √3, এই √3 এর মানটা কত বলো তো? এই √3 হচ্ছে কিন্তু tan 60 ডিগ্রি। তার মানে আমরা কি বোথ সাইড থেকে ট্যানটারে বাদ দিতে পারি না? তাহলে এই তো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল আমি পাচ্ছি 60 ডিগ্রি, সিম্পল। এবার আসো এখানে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে tan c। একটু চিন্তা করো ভাইয়া, যখন আমার c সূক্ষ্মকোণ, এবার আমার c সূক্ষ্মকোণ সাপেক্ষে একটু চিন্তা করবে, এর বিপরীত বাহু কে? ab। তার মানে ab হচ্ছে আমাদের এবার লম্ব, আর টেরা লম্ব লম্ব বাই ভূমি, তাই না? তার মানে 1 আমাদের হচ্ছে লম্বের মান, হ্যাঁ, আর ভূমির মান কি? √3। এই তো, এখন তুমি আমারে বলো তো ভাইয়া, এই যে 1/√3 এটা tan কত ডিগ্রির মান ভাইয়া? অবশ্যই তুমি আমারে বলবা tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি কথার মানে কি ভাইয়া? x - y ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এই তো সিম্পল না? এটা কত? এটা তুমি 2 নাম্বার সমীকরণ দিতে পারো। এবার দেখো তো ভাইয়া, 1 আর 2 কে যদি তুমি কানেক্ট করে দিতে পারো, এটা ধরো 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। তো 1 আর 2 কে তুমি যদি ভাইয়া যোগ করো, যোগ করলে তুমি x বা y এর কোন একটা মান পাচ্ছ, তাই না? x প্লাস y কত? 60, আর x মাইনাস y কত? 30। দেখো তো যোগ করলে পাওয়া যায় কিনা। তো এখানে 2x, এটা ইকুয়াল কত ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে দেখো তো x এর মান কত আসতেছে তোমার? 90। এই 90 রে যদি তুমি কি করো ভাইয়া? 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসবে? অবশ্যই তোমার 45 ডিগ্রি আসবে। এই তো সিম্পল না? এবার তুমি একটু আমারে বলো, x এর মান যেটা তুমি বের করছো, তাহলে x এর মান যে কোনো একটা সমীকরণে তুমি বসালে কি তুমি y এর মান পাবা না? অবশ্যই পাবা। তাহলে আসো তো, x এর মান আমরা ধরো 1 2, তোমার যেটা ইচ্ছা ভাইয়া বসাও। x এর মান 1 এ বসাই। দেখো তো 1 এ বসিয়ে আসলে আমরা কি পাই? এক নম্বর সমীকরণটা কি ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল কত ভাইয়া? 60 ডিগ্রি ছিল। দেখো খেয়াল করো, x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার 60 ডিগ্রি। আমরা x এর মান কত বের করছি? 45 ডিগ্রি। তাহলে প্লাস ওয়াই এটা ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি। তাহলে y ইকুয়াল কত হবে ভাইয়া? 15 ডিগ্রি। খুব কঠিন কিছু? একদম সিম্পল। আশা করছি এই ম্যাথে তোমাদের কোনো প্রকার প্রবলেম থাকার কথা নয়। একবারে ইজি, একদম বেসিক থেকে কোশ্চেন, এবং এই কোশ্চেন কিন্তু ভাইয়া বোর্ডে বেশ কয়েকবার আসছে, সো ইম্পর্টেন্টও তুমি বলতে পারো এটা, ওকে। এবং ফাইনালি আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনে চলে আসছি, এবং এই কোশ্চেনটাকে তুমি বলতে পারো এই ক্রিয়েটিভের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম কোশ্চেন বোর্ডে আসে, তোমাদের স্কুলে এরকম কোশ্চেন আসবে, সো এক্সট্রা ইম্পর্টেন্স দিতে হবে এগুলোরে, ওকে। এবার দেখো এখানে কি বলছে ভাই, একটু খেয়াল করো। তোমাকে বলছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে পি, কস থিটা ইকুয়াল কিউ, ট্যান থিটা ইকুয়াল আর। তবে তিনটা মান আমাদের দেয়া আছে, পি কিউ আর, হ্যাঁ। এবং এদের সবার সাথে কি আছে বলতো? সূক্ষ্মকোণ হিসেবে ভাইয়া থিটা আছে, হ্যাঁ। কি আছে বলতো? থিটা। এবং তোমারে বলেছে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। সিম্পল। এবার আসো ভাইয়া ক নাম্বার কোশ্চেনে কি বলতেছে একটু খেয়াল করো। এবার কতে বলতেছে যদি আর ইকুয়াল হচ্ছে তোমার কি √3 ইনভার্স 1 হয়, তবে থিটার মান কত? ওকে, একদম সিম্পল। দেখি তাহলে আর ইকুয়াল তোমারে বলছে কি √3 অফ ইনভার্স 1। তুমি আমার একবার বলো তো ভাইয়া, এই আর ইকুয়াল তোমার কোশ্চেনের মধ্যে উদ্দীপকের মধ্যে কি দেয়া আছে দেখো তো। আর ইকুয়াল কি? ট্যান থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি না ট্যান থিটা ইকুয়াল √, খেয়াল করো এই যে তোমার এখানে √3 ইনভার্স 1, তাহলে এটারে চাইলে আমি 1/3 এরকম লিখতে পারি। কারণ এই যে দেখো তোমরা কিন্তু সূত্র জানো, সামথিং টু দি পাওয়ার ইনভার্স। দেখো কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? ইনভার্স কথাটার মানে ভাইয়া সহজ কথা বিপরীত। আর ম্যাথের ক্ষেত্রে বিপরীত জিনিসটা কি বলছিলাম? মানে 1/, ওই মান। তাহলে এই যে এ ইনভার্স এ বলছে, এর মানে 1/, হবে a টু দি পাওয়ার a। তাহলে তোমার যদি বলি a ইনভার্স 10, তুমি কি বলবা ভাইয়া? 1/a টু দি পাওয়ার 10। এই যে খেয়াল করো এখানে যে এটারে যে পড়তেছি, এটারে ভাইয়া অনেকে মাইনাস বলতে চাও, বাট এটারে মাইনাস না বলাটা বেটার। যদিও মাইনাসের মতো দেখতে, বাট এটার মাইনাস না বলাটা বেটার। কেন? বিকজ এটারে বলা হয় ইনভার্স। কি বলা হয়? ইনভার্স। হ্যাঁ, এটারে ইনভার্স পড়ি আমরা। তাহলে আমরা এ ইনভার্স বলবো 10। এ ইনভার্স 10 মানে ওই ইনভার্স কথাটার মানে কি ভাইয়া? ইনভার্স মানে ভাইয়া হচ্ছে বিপরীত। আর ম্যাথের ক্ষেত্রে বিপরীত জিনিসটা মানে তোমার আমি কি বলছি? 1/, ওই মান। তাহলে 1/, ওই মান বলতে কোন মান ভাইয়া? এই যে মানটা। কারণ এই মাইনাস যেটা যেটা তুমি মাইনাস বলো ইনভার্স, সেটার জন্যই তো আমি 1/, করে দিলাম। তাহলে এইখানে একই কথাই দেখো, ওই মান মানে কি? a টু দি পাওয়ার। এই যে খেয়াল করো, আশা করছি কোনো প্রবলেম থাকবে না এখানে, ওকে। এবার আসো এইখানে দেখো একটু ক্যালকুলেশন করি আমরা। তাহলে ট্যান থিটা ইকুয়াল কি বলো তো? 1/√3, মানে এটাকে আমি লিখতে পারি 1/√3, কারণ 1 এর উপর রুট করা মানে কি? 1ই। এবার তুমি আমারে বলো এই 1/√3 কি তোমার পরিচিত নাকি অপরিচিত কোনো মান? আমরা তুমি বলো তো ভাইয়া। তুমি বলবা ভাইয়া পরিচিত মান, সেটা আমরা টেবিলে পড়ে আসছি। সেটা কি? ট্যান আমরা বলবো 30 ডিগ্রির মান। কত? তোমার এখন যে থিটা বের করতে বললো, তাহলে খেয়াল করো তো ভাইয়া, তুমি এখান থেকে থিটা এখন বের করতে পারো কিনা? ট্যান বাদ দিয়ে দাও না। তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি ভাইয়া? এই তো 30, যেটাই তোমারে বের করতে বলছে কতে। সিম্পল, কোনো প্রবলেম আশা করছি না। এবার আসো ভাইয়া, তোমার ভাই বেসিক থেকে শুরু করে তোমারে যা দরকার এক একটা ম্যাথের জন্য, ওই ম্যাথের জন্য যা যা প্রয়োজন তোমারে সব সময় তাই করাবো। যতক্ষণ না তোমার ভাই মনে থাকবে, যতক্ষণ না তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার ওই জিনিসগুলো রিপিট করতেই থাকবো।
ক্লিয়ার হবে না মানে হতে বাধ্য, এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। ওকে, এবার আসো এই খ নাম্বারে, এবার আসো ভাইয়া খ। এই যে ম্যাথ, যেটা আমি অলরেডি তোমাদের আলোচনা করছিলাম 23-তে, পাশে লিখছিলাম sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। দেখো তো ভাইয়া এখানে কি বলছে, p প্লাস কিউ ইকুয়াল √2। তুমি আমারে বলো তো p কি? p দেখো খেয়াল করো, sin থিটা, p হচ্ছে কি sin থিটা দেয়া, আর কিউ কত ভাইয়া cos থিটা দেয়া, রাইট? ইকুয়াল কি বলছে √2। এটা হলো তোমার প্রমাণ করতে বলছে থিটা ইকুয়াল কি 45 ডিগ্রি। ভাইয়া তোমার আমি একটু আগে ওই ম্যাথে 23-তে যা বলছিলাম, একটু জাস্ট মনোযোগ দাও, তাহলে জিনিসটাকে খুব ভালো করে তুমি ধরতে পারবা। খ, তাহলে আমি ডিরেক্টলি লিখছি এখানে sin থিটা প্লাস cos থিটা, যেহেতু p প্লাস কিউ ইকুয়াল বলছে √2। এই দেখো তো, একটু মনে করো এবার ওই ম্যাথটাকে আরেকবার একটু লিখছি, 23 এর ম্যাথ, sin থিটা প্লাস cos থিটা, এটা ইকুয়াল ছিল 1। এবং আমি তোমাকে কি বলছিলাম বলো তো ভাইয়া, যেহেতু sin cos এর উপরে কি থাকে, কি নাই, বর্গ নাই, স্কোয়ার নাই, সো এটা তোমার স্কোয়ার করে ম্যাথ সলভ করতে হবে, আদারওয়াইজ এই ম্যাথ তুমি প্রসেস করতে পারবে না, সামনে আগাইতে পারবে না। সিম্পল একদম। এখন প্রশ্ন হলো ভাইয়া, এটা যে আমি বর্গ করব, আমি কি এখানে ডিরেক্টলি বর্গ করে দিব, এখানে ডিরেক্টলি বর্গ করে দিব? এই জিনিসটা তোমাদেরকে আমি অলরেডি একবার বললাম। কি বলছি বলো তো, এইখানে যদি তুমি বর্গ করে করো ভাইয়া, এখানে ম্যাথের অ্যান্সারে কোনো প্রকার প্রবলেম হবে না। বাট এইখানে যদি তুমি ডিরেক্টলি বর্গ করে ম্যাথ সলভ করো, তাহলে শেষের দিকে এসে দেখবা তোমার অ্যান্সারটা আসলে 45 ডিগ্রি মিলে নাই। এটা বাসায় ট্রাই করতে পারো তুমি, ঠিক আছে? এখন তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো। আমি ওইটাই তোমাদেরকে বলছি যে আমরা এমন একটা প্রসেসকে ফলো করতে চাই, যেই প্রসেসকে ভাইয়া ফলো করলে আমাদের এই ম্যাথও মিলবে, আবার এই ম্যাথও মিলবে। সো আমরা একটা প্রসেসে মনে রাখবো, এবং সেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি কি, সেটা যে এই সাইন এবং কজ এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে ট্রান্সফার করা, কোন দিকে, আরেক সাইডে ট্রান্সফার করা। ওকে, দেখো আমরা একটু করে ফেলি। হ্যাঁ, আসো তাহলে ধরো আমি এখানে সাইনটাকে রাখবো, তাহলে ধরো ভাইয়া সাইন থিটা ইকুয়াল, তাহলে √2 কি হবে ভাইয়া, √2 মাইনাস cos থিটা। ওকে, এবার দেখো, এবার আমার বর্গ করতে আর কোনো প্রকারের প্রবলেম এখানে নাই, আমি এখন চাইলে ইজিলি এখানে বর্গ করে ফেলতে পারি। আসো তো, তাহলে এখানে আমি যদি বর্গ করি তাহলে কি হবে বলো, sin স্কয়ার থিটা ইকুয়াল √2 মাইনাস cos থিটার উপরে কি হবে এখানে হোল স্কয়ার। অবশ্যই বর্গ করতে সাইড নোট দাও, এটা ভালো বর্গ করে। হ্যাঁ, ওকে, এবার দেখো তাহলে সাইন স্কোয়ারকে আপাতত চেঞ্জ করার মতো কোনো কিছু এখন নাই, বাট আমরা পরে সিদ্ধান্ত নিব যে আমরা কাকে ভাঙাবো, এখানে কার জন্য সূত্র লিখবো। ওকে, এখানে দেখো তো ভাই, আমরা মনে হয় এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, রাইট? দেখো তো অ্যাপ্লাই করলে কি হয়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সিম্পল একদম। এবার দেখো, এখন √2 এর উপরে স্কোয়ার মানে কি 2, মাইনাস তুমি এটারে বলতে পারো 2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখানে একটা জিনিস তোমারে বলি ভাইয়া, অনেক সময় তোমরা যেটা করো সেটা হচ্ছে কি, এই যে 2√over এরকম দিয়ে cos থিটা লিখো, এই কাজটা করা যাবে না। কারণ এখানে খেয়াল করো, এই রুট কিন্তু ভাইয়া শুধু 2 এর উপরে আছে, cos এর উপরে নাই। সো তুমি যদি নতুন করে cos এর উপরে দিয়ে দাও, তাহলে মান কি সেম থাকবে? থাকবে না। সো বি সিনসিয়ার, একবার খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, ওকে, এবার আসো আসো দেখি, এবার সামনের দিকে একটু আগাই। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি ছিল বলো, sin স্কোয়ার থিটা ছিল, সে থাকবে। এবার ভাইয়া তুমি আমারে বলো, অলরেডি তুমি এবার বুঝে যাওয়ার কথা যে কাকে এবার আমার ভাঙাতে হবে। একটু খেয়াল করো, আমি কি sin স্কোয়ারের জন্য সূত্র লিখবো আর cos স্কোয়ারের জন্য সূত্র লিখবো, কার জন্য সূত্র লিখবো? অলরেডি তুমি এটা বুঝে গেছো। খেয়াল করো, এই cos-এ কোনো পাওয়ার আছে এখানে? নো। তার মানে এই cos-টার আমি সাইনে কনভার্ট করতে পারতেছি না, তাহলে এই cos-টাকে যদি আমি সাইনে কনভার্ট করতে পারতেছি না, তাহলে আমার সবগুলোকে কি করতে হবে ভাইয়া, cos-এ কনভার্ট করতে হবে। তার মানে এই সাইনের জন্য আমাকে সূত্র লিখতে হবে। কি করতে হবে? এই সাইনের জন্য আমরা সূত্রটা লিখবো। দেখি কি সূত্র লেখা যায়, আসো। তাহলে আমরা এখানে লিখবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ওগুলাকে তাহলে এইদিকে ট্রান্সফার করে নিয়ে আসো, -2 প্লাস 2 √2 cos থিটা মাইনাস কি হবে ভাইয়া, cos স্কোয়ার থিটা। অবশ্যই সবগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, নইলে আবার ভুল হয়ে যাবে। ওকে, এবার দেখো ভাইয়া, cos স্কোয়ার কয়টা, দুটা, বাট এদের সামনে আছে মাইনাস, টেনশন নট, টেনশন নট, হ্যাঁ, টেনশনে কিছু নাই। ওকে, এবার আসো, তাহলে -2 cos স্কোয়ার থিটা। এরপরে দেখো ভাইয়া, ঘাতের তো এই যে আমরা কি বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার সাজায় সাজায় লিখি, তাই না? তাহলে এরপরে কি আসবে বলো তো, এরপরে অবশ্যই এইটা আসার কথা। হ্যাঁ, ওকে, লিখে ফেলো, সমস্যা নাই। এখানে তাহলে কত থাকছে বলো, প্লাস 2 √2 cos থিটা আসবে। ওকে, এরপর আর কি থাকছে ভাইয়া, দেখো তো এইখানে একটু ভালো করে খেয়াল করো, এইখানে আছে আমাদের এখানে +1, এখানে -2, তাহলে কি থাকবে, -1 ইকুয়াল থাকবে 0। ওকে, সিম্পল। এবার দেখো আবার ওই যে সেম কনসেপ্ট, দেখো যারা ক্লাসটা করছো বারবার করে একই কথা আমার আসতেছে, এই যে সামনে মাইনাস, তাহলে কি বলছি, সামনে মাইনাস পড়লে এরে আমার ক্যান্সেল করার ব্যবস্থা একটা করতে হবে। তাহলে এটা কাজ করতে পারো কি, সেটা মাইনাস দিয়ে তুমি গুণ করতে পারো, কি করতে পারো, মাইনাস দিয়ে গুণ করতে পারো, অথবা মাইনাসকে কমন নিতে পারো। তাহলে মাইনাস দিয়ে গুণ করলা,
মাইনাস দিয়ে গুণ করতে পারো বা কমন, তোমার যেটা ইচ্ছা। তাহলে আমি মাইনাস দিয়ে যদি গুণ করে ফেলি, মাইনাস দিয়ে গুণ করা মানে কি ভাইয়া, সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 এটা ইকুয়াল 0। একেবারেই লাস্ট লাইনে চলে আসছি আমরা, একদম শেষ, একদম ম্যাথ শেষের পথে আমরা চলে আসছি। খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই লাইনটাকে কি আমরা আসলে মিল ডাউন করতে পারবো? ট্রাই ইট। এটা যদি মিল ডাউন করা যায় মিল ডাউন করবো, আদারওয়াইজ আমরা ফর্মুলার দিকে যাবো। হ্যাঁ, সো এটা মনে হয় মিল ডাউন তুমি ইজিলি মিলাইতে পারবে না। মিল ডাউন যেহেতু মিলে না, সো আমরা কি করবো, ফর্মুলার দিকে যাবো। খেয়াল করো একটু, এই জিনিসটা একটু দেখো তো ভাইয়া, আমাদের মাঝখানে এখানে কি আছে, 2√2 আছে। ওকে, আচ্ছা আমাদের এখানে যদি মাঝখানে মাইনাস, আমাদের দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, তার মাঝখানে একটা 2 আছে। ওকে, সামনে মাইনাস, ওকে এটা থাকলো। এখন প্রশ্ন হচ্ছে এইখানে √2 cos থিটা, এই জিনিসটা দেখো তো এখানে নিয়ে আসা যায় কিনা, একটু খেয়াল করো। তাহলে এই 2টারে আমি রুট লিখি, কসের উপরটা আগে থেকে কি আছে ভাই, স্কোয়ার আছে। তাহলে আমি √2 cos থিটা এর উপর এবার পুরোটার উপর এবার স্কোয়ার দিতে পারি না? কিভাবে বলো তো? কারণ এই যে √2 এর উপর স্কোয়ার থাকলে তো ভাইয়া স্কোয়ারের রুটে কাটা গিয়ে 2ই হবে, তার মানে আমার ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, রাইট? তার মানে খেয়াল করো, আমি এখানে চাইলে লিখতে পারি √2 cos থিটার উপরে হোল স্কোয়ার লিখতে পারি। আর একটা জিনিস খেয়াল করো, এই লাস্ট পদটা কত ভাইয়া, 1 না? তাহলে 1 কে আমি চাইলে তো এখানে 1 এর উপর যদি আমি হোল স্কোয়ার লিখি, আমার কি ভ্যালু চেঞ্জ হচ্ছে? 1 এর উপর যদি হোল স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার লিখি ভাই, আমার কি ভ্যালু চেঞ্জ হচ্ছে? না, হচ্ছে না। তাহলে এবার খেয়াল করো, এটাকে যদি আমি a বলি, a স্কোয়ার, এটাকে আমি যদি b বলি ভাইয়া, b এর উপর স্কোয়ার। এবার আসো মাঝখানে ভ্যালুটাকে যদি আমি একটু মিলানোর চেষ্টা করি, একটু খেয়াল করো ভাইয়া, এখানে মাঝখানে কি মাইনাস, আমি মাইনাস দিব তো, ভ্যালু মিলাবো না? 2 ইন্টু a কত, এই যে এটারে a বলতেছি, কি সেটা, √2 cos থিটা ইন্টু b কত ভাইয়া, এই যে 1 কে আমি b বলতেছি। দেখো তো তোমার এই মাঝখানের এই ভ্যালুটা মিলছে কিনা। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা আসছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে a মাইনাস b এর উপরে হোল স্কোয়ার, এটা ইকুয়াল কত, অবশ্যই 0। তাহলে তুমি আমাকে বলো এখন কি হবে, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল, আচ্ছা 0 এর উপর রুট করলে 0ই হয়ে যায়, সিম্পল সিম্পল একদম। আমারে বলো √2 cos থিটা ইকুয়াল তাহলে কত হবে, 1। তাহলে আমারে বলো cos থিটা ইকুয়াল কত হবে, 1/√2, এই তো চলে আসছে। তাহলে cos থিটা ইকুয়াল কত, cos কত ডিগ্রি বলো, 45 ডিগ্রি। কারণ তুমি জানো যে cos 45 ডিগ্রির ভ্যালুই তো কি, হাফ। ইউ আর দ্য 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, রাইট? ইউ আর দ্য জিনিয়াস, সো তুমি তো জানবাই সব। এবার আসো থিটা ইকুয়াল কত, 45 ডিগ্রি, একদম সিম্পল। এটাই আমার তো প্রমাণ করতে বলছে, এই যে দেখো খেয়াল করো, এই যে এখানে দেখো ভাইয়া, এই যে থিটা ইকুয়াল কত, 45 ডিগ্রি। সিম্পল না? একদম সিম্পল, একদম সিম্পল। আশা করি এখানে তোমার কোনো প্রবলেমই থাকার কথা নয়। ওকে, এরপরে আসো ভাইয়া লাস্ট ম্যাথ। এতক্ষণ তুমি অপেক্ষা করছো পুরো চ্যাপ্টারের মধ্যে লাস্ট ম্যাথ, এবং এই লাস্ট ম্যাথের পরেই তো কিছু টুইস্ট থাকবে তোমাদের জন্য। ওকে, জাস্ট ওয়েট। কারণ তাড়াহুড়া করা, সবসময় আমরা বলি কি, তাড়াহুড়া করা কিন্তু শয়তানের কাজ, তাই না? যে কাজ একটু আস্তে ধীরে করবা সেখানে আন্তরিকতা বেশি থাকে এবং সেই কাজটা তত বেশি সুশৃঙ্খল হয়, এবং ওই জিনিসটা আমরা অনেক বেশি মনোযোগ সহকারে করার জন্য সেটা আমাদের মেমোরিতে অনেকক্ষণ থাকে, রাইট? সো সেটাই আমরা করব, এবং ক্লাসের শেষের দিকে কথা দিচ্ছি তোমরা হতাশ হবে না ইনশাআল্লাহ। দেখো ভাইয়া লাস্ট ম্যাথ, তোমাকে কি বলছে কোশ্চেনে, দেখো 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে তোমাকে প্রমাণ করতে বলতে, দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। আচ্ছা তুমি আমারে বলো তো ভাই, এখানে যেহেতু 1/√3 মান দিছে, অন্য কোনো মান দিলে হয়তো আমরা অন্যভাবে একটু চিন্তা করতাম। মানে 1/√3 হচ্ছে কি আমাদের ওই বক্সের মধ্যে আছে না, ওই যে ডিগ্রিগুলো যে আমরা যে পড়ে আসছিলাম, হ্যাঁ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45, 90, হ্যাঁ, ওখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু দেখবা ভাইয়া এই 1/√3 মানটা আছে। সেই 1/√3 না দিয়ে, মানে ওই বক্সের মধ্যে যে মানগুলো আছে সেই মান ব্যতীত অন্য কোনো মান আসলে আমরা অন্যভাবে চিন্তা করতাম। বাট যেহেতু বক্সের মধ্যে মান পড়ে গেছে, তাহলে আমারে বলো তো তুমি এই 1/√3 tan কত ডিগ্রির বক্সে আছে? tan, তুমি বলবা ভাইয়া 30 ডিগ্রির বক্সে আছে। তাহলে যেহেতু tan 30 ডিগ্রি, তার মানে তুমি আমারে বলো তো ভাইয়া, এইখান থেকে আমি যদি থিটাটারে 30 ডিগ্রি ভাইয়া প্রমাণ করতে পারি বা নিয়ে আসতে পারি, তার মানে কি আমার প্রমাণ হয়ে গেল না? সো এই কাজটা আমরা এখানে করবো। তার মানে দেখো তো, ওই যে একটু আগে আমরা 23 বা ধরো এই যে 23 থেকে শুরু করে কত 26 পর্যন্ত যে আমরা ম্যাথগুলো করলাম, সেই ম্যাথের ক্যাটাগরিতেই আসলে পড়ে। ইভেন যে আগে আমরা যে ম্যাথগুলো করছিলাম 17, 18, হ্যাঁ 21, সো ওই ম্যাথগুলোর ক্যাটাগরিতেই কিন্তু এটা পড়ে। ওকে, সো হতাশ হওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই, তুমি অলরেডি এটাও পারো। হ্যাঁ, এই দেখো গো, তাহলে তোমার বলছে 7p স্কোয়ার, তাহলে p কত বলো, p হচ্ছে সাইন, তাহলে এখানে আমি লিখলাম সাইন স্কোয়ার প্লাস 3q কত বলো, এই যে q হচ্ছে cos, তাহলে এখানে আমি লিখলাম cos স্কোয়ার, এটা ইকুয়াল কত বলো, 4। এবার ভাইয়া তুমি অলরেডি এটা বুঝে গেছো, তোমাকে আসলে কি করতে হবে বলো দেখি, এবার কি করতে হবে একটু চিন্তা করো। চিন্তা করার পরে তুমি আমার সাথে মিলাও যে তুমি ঠিক কিনা। আশা করছি তুমি ঠিক থাকার কথা।
বিকজ তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, সো ইউ আর দ্য উইনার। ওকে, দেখো এবার আসো এইখানে ভাইয়া খেয়াল করো, সাইনের উপর স্কোয়ার আছে ভাইয়া, কসের উপর স্কোয়ার আছে, তাহলে এবার ভাঙাবো কাকে? কারোর উপর মানে এমন কোনো অনুপাত এখানে নাই, ত্রিকোণমিতিক অনুপাত নাই যেটার উপরে পাওয়ার নাই। সাইনের উপরেও আছে, কসের উপর আছে। এখন তুমি আমরা বলো এই সাইনটারে আমি চাইলে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারবো, এটারে চাইলে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারবো। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমি সাইন কস, এবার ভাই যেহেতু দুইটার উপরেই স্কোয়ার আছে, সো এবার যে কোনো একটারে ভাঙাইলেই হবে, তাই না বিষয়টা? কারণ এখানে এবার এমন কোনো অনুপাত নাই যার উপরে কি নাই ভাইয়া বলো তো, যার উপরে পাওয়ার নাই। এরকম যদি অনুপাত আসলে থাকতো তবে আমরা কি করতাম, আমরা তার মতোই নিয়ে আসতাম। যেহেতু এখানে দুইটার উপরে স্কোয়ার আছে, সো আমি চাইলেই যে কোনো একটাকে ভাঙ্গাই ফেলতে পারি। আসো তাহলে আমার 7 সাইন স্কোয়ার থাক, আমি সাইনকে একটু বেশি পছন্দ করি। সো তুমি যদি কসকে বেশি পছন্দ করো তাহলে তুমি কি করতে পারো, কসকে রাখতে পারো, সাইনকে ভাঙাতে পারো। হ্যাঁ, সো আমার জায়গা থেকে আমি একটু সাইনকে বেশি পছন্দ করি, কারণ সবার আগে ত্রিকোণমিতিতে সে আসে, তো কারণ যে পড়ার ক্ষেত্রে পড়ি না সাইন কস ট্যান কট সেক কোসেক, হ্যাঁ, সো সবার আগে যেহেতু আসে তাকে আমি একটু গুরুত্ব দেই আর কি আমার জায়গা থেকে। ওকে, এবার আসো তাহলে 3 ইন্টু এই কস স্কোয়ারকে কি লিখবো বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কি 4। ওকে, এবার আসো তো ভাইয়া 7 সাইন স্কোয়ার থিটা, এই +3, এই +3 দিয়ে গুণ করে দাও, +3 মাইনাস কি হবে তাহলে 3 সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল কত 4। জাস্ট ওয়েট, এই দেখো একটা অনুপাতে কনভার্ট হয়ে গেছে না, তুমি একটু জাস্ট খেয়াল করো এখানে, এই যে দেখো সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার, তাহলে কত হবে 7 আর এখানে -3, তাহলে কত হবে ভাইয়া +4 সাইন স্কোয়ার থাকবে। ওকে, আর এইটার তাহলে তুমি এখন এদিকে পাঠাইতে পারো, সমস্যা নেই। তাহলে 4 - 1 এটা ইকুয়াল কত হবে বলো তো, 4 - 1 মানে কত, আচ্ছা 4 - 3, এটা ইকুয়াল কত ভাইয়া বলো তো, এটা 1 হবে তাই না, লিখে ফেললাম 1। ওকে, এবার আসো ভাইয়া এখানে তাহলে আমি কি লিখতে পারি বলো তো, সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়াল কি লিখতে পারি ভাইয়া 1/4। তাহলে এই যে 4 এটার এবার আমি এদিকে পাঠাই দিলাম। হ্যাঁ, এই যে খেয়াল করো এই 4টার আমি ওইদিকে পাঠাই ফেললাম। এবার খেয়াল করো তাহলে আমার এখানে হচ্ছে সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল কি করবো ভাইয়া, এখানে আমি একটা রুট ওভার দিতে পারি, দিয়ে 1/4 দিতে পারি। হ্যাঁ, তাহলে কি হবে এবার বলো, তাহলে সাইন থিটা ইকুয়াল আমার এখানে আসতেছে 1 কত বলো, 1/2। সিম্পল না, কারণ 1 এর উপর রুট করলে 1 হয়, 4 এর উপর রুট করলে কত হবে ভাইয়া 2। সিম্পল। তার মানে আমারে তুমি বলো তো এখানে সাইন থিটা ইকুয়াল কত ভাইয়া, সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি। দেখো তোমার আমি অলরেডি এটা অ্যানালাইসিস করে এখানে বলছিলাম যে তুমি থিটার মানটারে যদি 30 ডিগ্রি নিয়ে আসতে পারো তোমার তো প্রুভ হয়ে গেল। দেখো থিটার মান কত, এই তো থিটা তুমি 30 ডিগ্রি নিয়ে আসছো। তাহলে তুমি আমারে বলো লেফট সাইড, এখন আমি কি চাইলে লেফট সাইড লিখতে পারি, লেফট সাইড আমার কত ছিল বলো তো, ট্যান থিটা, এই তো ট্যান থিটা। তাহলে ট্যান কত ডিগ্রি ভাইয়া 30 ডিগ্রি, ট্যান 30 মান কত, এই তো 1/√3। এইটাই তোমার কাছে রাইট সাইডে চাইছে, প্রুভড, একদম সিম্পল। একটা পয়েন্ট তোমার আমি বলি, এই লাইন দুইটারে ভাইয়া একটু আমি বলে দিই, শোনো। ত্রিকোণমিতির যারা আমার বেসিক ক্লাসটা করছো একদম, তাদেরকে আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি মানে সবসময় জেনে রাখবা প্রথম চতুর্ভাগ। কি প্রথম চতুর্ভাগ? ত্রিকোণমিতি আমাদের জেনারেল ম্যাথের মধ্যে শুধু প্রথম চতুর্ভাগের মধ্যে আমরা লিমিটেড। সো খেয়াল করো এই যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমার এখানে মান আসছিল কত 1/4, এখানে লেখা উচিত ছিল সাইন থিটা ইকুয়াল, কারণ আমরা জানি স্কোয়ারকে ট্রান্সফার করে বর্গমূল করে দিলে সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়, তাহলে এরকম হওয়ার কথা ছিল। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমার হচ্ছে জেনারেল ম্যাথের মধ্যে কিন্তু এই যে মাইনাস মান, মানে আমার তো প্রথম চতুর্ভাগের মধ্যে কি আমরা জানি অল পজিটিভ, অল ত্রিকোণমিতিক অনুপাত আমাদের পজিটিভ। সো এখানে তো আমার নেগেটিভ মানটা অ্যাকসেপ্টেবল হবে না, সো আমি দেইনি। ওকে, যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যাদের হায়ার ম্যাথ আছে তোমাদের ভাই এটা হায়ার ম্যাথে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কোনো মাপ নাই। সো এটা তোমরা ইউজ করবা এবং ইউজ করতে হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে। ওকে, সো এটা আমরা আসলে হায়ার ম্যাথে আলোচনা করবো ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই, খুবই ইজি জিনিস, ইজিয়ার ওয়েতে তোমাদের সামনে এক্সপ্লেইন করবো। এই হচ্ছে ভাইয়া আমাদের পুরো চ্যাপ্টার। এখন তোমাকে তো বলছি তোমাকে হতাশ করবো না, সেটা কি ভাইয়া? সেটা হলো এই যে তোমাদের ম্যাথের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আই স্কুল তোমাদের জন্য যে এক্সক্লুসিভ কোর্স নিয়ে আসবো ভাইয়া, সেই কোর্সটা তুমি টোটালি ফ্রিতেই পেতে যাচ্ছ। আর কি চাচ্ছ বলো? তাহলে আই স্কুলের সাথে থাকো, আই স্কুলের ক্লাসগুলো করো। আশা করছি এসএসসির জয়ের সারথি তোমার সাথে আমরাও হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আই স্কুল এবং আই এডুকেশনের সাথেই থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।